আমি ফাইনালি শুরু করলাম রাত 10:30। আর মুসলিমের ক্লাস শুরু করি কি যখন বিদ্যালয়ে রাত 12টা বাজে গেছে। ধরুন আমি যে মনে করো 3 তারিখ ক্লাস শুরু হলো, রাত 12টা 1 মিনিট তো অন্য তারিখে চলে যায়। 4 তারিখ ক্লাস শেষ হলো। এক স্টুডেন্ট বললো স্যার আমরা এই 3 তারিখ ক্লাস শুরু করে 4 তারিখ শেষ করলাম। আমরা সবাই হাসাহাসি করলাম, মজাও করলাম। এখন এটা কিভাবে অভিযোগ আকারে হয়, এটা কিভাবে কমপ্লেন হয়? তারা কমপ্লেন দিল কি যে আমি নাকি ওই যে 12টা 1টা পর্যন্ত ক্লাস। আরে আমি বিবাহিত পুরুষ, আমার বউ আছে, আমার ফ্যামিলি আছে, তাদেরকে আমি সময় না দিয়ে রাত 12টা 1টা পর্যন্ত তোমাদেরকে সময় দিয়েছি, তার জন্য তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবা তা নয়, উল্টা সেটা অভিযোগ আকারে কিভাবে উত্থাপন করা আমার মাথায় আসে না। তো তখন থেকে আমার ডেডিকেশন লেভেলটা আসলে নষ্ট হয়ে গেছে। আমি কেন এই ঘটনাটা বললাম যে তোমাদেরকে আমি সেই নষ্ট ডেডিকেশন অথবা নষ্ট লেভেলটা আমি দেখাতে চাই না। তোমাদের প্রতি আমার সেই ডেডিকেশন থাকবে, কিন্তু তাদের ক্লাসে গেলে আমার তারা বলছে যখন সরাসরি ক্লাস শুরু করলাম, তারা সব এসে বললো যে মানে সিআরের সাথে একজন লিডার তাদের ক্লাসের পক্ষে বললো স্যার সমস্ত ঘটনার জন্য স্যার আপনাদের কি দুটো প্রকাশ করছে। তারা অভিযোগের মধ্যে এই দুটো অভিযোগ, একটা হচ্ছে আমি নাকি ফেসিবাদ সরকারের নীরব সমর্থক, সরব না নীরব সমর্থক কিভাবে? নীরব সমর্থক কিভাবে? যখন আন্দোলন শুরু হলো, মানে আমি ব্যাকগ্রাউন্ড বলতেছি যে তাদের যে অভিযোগ দিল, অভিযোগের ইয়েতে আন্দোলন শুরু হলো, সে আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হিসেবে সর্বপ্রথম আমি ছাত্রদের পক্ষে অবস্থান নিই এবং ছাত্রদের গুলি না করার পক্ষে, ছাত্র হত্যা বন্ধ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে সরাসরি দায়ী করে পোস্ট করেছি ফেসবুকে। তোমরা সেই পোস্ট এগুলো আছে, তোমরা যদি কেউ আমার টাইমলাইনে যাও তাহলে সেক্ষেত্রে দেখতে পাবা। সেটা আবু সাইদ শহীদ হওয়ার আগে, ঠিক আছে? আবু সাইদ শহীদ হওয়ার আগে কিন্তু এটা হয়েছে। আমি 1 দিন না 2 দিন আগে আমি চেষ্টা করেছি যে আমি এটা শোনা করে দেশে করছি। আমি আমার দিদিকে তাড়ানো কিন্তু এটা আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন ধারণ করি, তা সত্ত্বেও শত সীমাবদ্ধতা সত্ত্বেও আমি কি করছি, আমি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে 1000 মাইল দূরে চলে গেছে, এবং উনি যদি ছাত্রদের হত্যা করতে পারে তাহলে তো ওনার বিপক্ষে অবস্থা নিয়েছেন আমার কোনো আর বিকল্প নেই, নাকি? ওই বিষয়ে অবস্থা নিয়েছে। এবং মনে করেন এরপরে আবার তারা রাষ্ট্রীয় কি তালবাহানা নাটক শুরু করছে, শোক দিবস নাকি উদযাপন করতেছে 30শে জুলাই। মানে এই দাবিটা আমি 2-3বার আমি পোস্ট করেছি ছাত্র হত্যা বন্ধ করার জন্য, এবং যেগুলো করতেছে সেগুলো 30শে জুলাই আমি একটু লম্বা করে একটা মানুষ বুঝানো নামে একটা কবিতা করছি। সেখানে আমি যে রাষ্ট্রীয় যে শোক সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, এবং আমি আমার মোবাইল পিকচার আমি লাল করছি, লাল। সবাই কাম করতেছে, ছাত্ররা কি করছে, লাল করছে, আমি লাল করছি। এরপরে গিয়ে যখন 1 দফার পক্ষে কি করলো, 1 দফার কথা বললো, স্টেপ ডাউন হয়ে গেছে না, তখন আমি বললাম যে আমি 1 দফার পক্ষে না। আমি কি কিসের পক্ষে? আমি ছাত্র মানে 1 দফার বিপক্ষে, কিন্তু কি ছাত্র হত্যার 1 দফার পক্ষে, কিন্তু ছাত্র হত্যার বিপক্ষে, কুসংস্কারের পক্ষে, ছাত্র হত্যার মানে বিপক্ষে নাকি এইটা বললাম। তাতে সব স্কুলে আমার বিরুদ্ধে চলে গেছে। কারণ আমার হচ্ছে কি, আমি সেটার একটা কারণ আছে, আমি এইসব করার কারণে আমি যে একটা ফোরাম মেনটেন করি ইত্যাদি ইত্যাদি নানান কিছু, সেখান থেকে আমাকে বিভিন্ন কিছুতে ট্যাগ দেওয়া হয়েছে, বিভিন্ন কিছু। এবং মনে করো আমার উপর বলতে গেলে এক ধরনের জীবন নাশের হুমকি চলে আসছে, ঠিক আছে? কারণ যখন আমি প্রথম কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আমি প্রথম এই সরকারের এই অন্যায় পথের বিরুদ্ধে আমি কথা বলেছি, লিখিতভাবে ফেসবুকে পোস্ট করেছি। আমি আবার যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম আগে, সেখানে কিন্তু সেই স্কুলটা একটা গণহারে শেয়ার করেছে, মানে অনেকে শেয়ার করেছে, মেসেজ করেছে। না, আমি তো ছাত্রদের বাহাবা পাওয়ার জন্য কোনো কিছু করি,
আমি মনে করছি যে আমার নৈতিক দায়িত্ববোধ থেকে যেটা করা উচিত সেটা আমি করেছি। এই কারণে আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, মানে পুরো বেশ না মাস্টার্স এইখানে ল ডিপার্টমেন্টে তোমরা তো আসোনি ফর্মালি, তোমরা ল ডিপার্টমেন্ট স্টুডেন্ট হয়েছে, কিন্তু তোমরা ফর্মাল স্টুডেন্ট হও না। হ্যাঁ, কেউ অভিযোগ দেয় নাই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্স কারো কোনো ধরনের এখানে এনার্জি নেই। তারা বলছে স্যার তো এইভাবেই স্টেম নেওয়ার পর হঠাৎ করে এরকম স্টেম নিল, কেন স্টেম নিল, এটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তো ইত্যাদি নানা কিছু তারা কিন্তু কিছু জানতে চাই। বাট অন্যান্য বেঞ্চের স্টুডেন্টরা আমাকে ফোন করেছিল এর পরবর্তীতে। ইভেন আমি মনে করি যে এই 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতন না হতো, তাহলে সর্বপ্রথম সরকার বিশ্ববিদ্যালয়ে যদি কারো বিরুদ্ধে কোনো কমিটি হতো, তাহলে সেটা আমার বিরুদ্ধে হতো, আমার বিরুদ্ধে কমিটি গঠন করতো এবং আমাকেই এই কমিটি গঠন করে আমাকে সাময়িক বরখাস্ত করা হতো, তাই না? এখন যেটা চলতেছে যে যারা একদম সরাসরি পক্ষে অবস্থান নিয়েছে শেখ হাসিনা, তাদের বিরুদ্ধে যেটা হচ্ছে সেটা আমার বিরুদ্ধে তখন হতো যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। 5ই আগস্টে যে সরকারের গঠন হোক সেটা আমিও চেয়েছি, তাই না? কিন্তু সেটা আমি একটা জায়গা, যেহেতু আমি একটা ইডিওলজি মেনটেন করি, সেই জায়গা থেকে যদি আমি এই ধরনের পোস্ট না দিই, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে একটা বিক্রয় হয়ে যাচ্ছে। তা আমি তো বিক্রয় করার পক্ষে না। তোমরা যে পলিটিক্যাল ইডিওলজি ধারণ করো সেটা যদি সাথে থাকো, কোনো সমস্যা নেই। প্রত্যেকেরই কী রয়েছে, পলিটিক্যাল রাইটস রয়েছে। সেই পলিটিক্যাল রাইটস হল কি ফান্ডামেন্টাল রাইটস। তোমরা কিন্তু যখন সংবিধান করবা, সংবিধানে কি রাজনৈতিক অধিকার আছে না, সেটা তো মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার তুমি, আমি কখনো এই রাজনৈতিক আদর্শ নিয়ে কখনো কথা বলি না। এবং কে শিবির করে, কে ছাত্রদল করে, কে ছাত্রলীগ করে আমি জানি না। ছাত্র আমার ছাত্র, সে কি রাজনীতি করে না করে সেটা আমার দেখা বিষয় না। এমন কেউ এই রাজনীতি করে সেই কারণে আমি তাকে পছন্দ করবো, কেউ এই রাজনীতি করে সেই কারণে তাকে আমি পছন্দ করবো, বিষয়টা এমন না। তাই যদি হয়ে থাকে, তুমি যদি শিবির করার কারণে যদি আমি তোমাকে ভিক্টিমাইজ করি, ছাত্রলীগ করার কারণে যদি আমি তোমাকে ফেভার দিই, তাহলে আমি শিক্ষক না। তাহলে আমি কি রাজনীতিক নেতা অথবা আমি রাজনীতিক নেতাও না, আমি রাজনীতি কেনা। তো এর কোনো সিদ্ধান্তের কোনো আদর্শ হতে পারে না। তারা অভিযোগ দিয়েছে নীরব সমর্থক, তার পরবর্তী তারা অবশ্যই কি করেছে, এর অভিযোগটা প্রত্যাহার করেছে। অভিযোগের সাথে ওদের সাথে নীরব সমর্থক বললাম, মানে নীরব সমর্থক বলছে কেন, সরব বলতে পারছে না, কারণ আমি ছাত্রদের পক্ষে কি আমি 90% আমি ছাত্রদের পক্ষে কথা বলছি, 2% আমি যে রাজনীতি করি সেই রাজনীতির পক্ষে। আমি রাজনীতি বলতে এখানে অন্যান্য যে পলিটিক্যাল লিডাররা যে রাজনীতি করে সেই রাজনীতি না, শিক্ষকদের রাজনীতি কিন্তু সেগুলো না। শিক্ষকদের রাজনীতি হচ্ছে কি, ছাত্ররা যদি কোনো ধরনের বৈষম্য শিকার হয়, শিক্ষকরা যেমন বৈষম্য শিকার হয়, শিক্ষকরা যদি মানে অথবা শিক্ষার্থীরা যদি কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা অন্য কারো মাধ্যমে যদি কোনো ধরনের নির্যাতনের শিকার হয়, এবং সেই শিক্ষকরা কী করবে, এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের যে 1973 সালে যায় অধ্যাদেশের মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে সে অধিকার দেওয়া আছে, এটাতে কিন্তু এখন সাহিত্য চর্চার অধিকারটা কি করা হচ্ছে, এটা মানে অপব্যবহার করা হচ্ছে। কিন্তু এটা অপব্যবহার করার কথা না, এটা কিন্তু ভালো বুঝে সাহিত্য চর্চাটা দেওয়া হয়েছে। এবং শিক্ষকরা দায়িত্বে নিয়োজিত থাকবে শিক্ষার্থী এবং শিক্ষকদের অধিকার এবং আদায়ের জন্য, এবং হচ্ছে শিক্ষার্থীরা যদি কোনো ধরনের ইয়ে হয়, শিক্ষার্থীরা যদি কোনো ধরনের মানে হুমকির সম্মুখীন হয় অথবা নির্যাতনের শিকার হয়, সেটা শিক্ষকরা এই বিরুদ্ধে কথা বলবে এবং শিক্ষকরা এই বিরুদ্ধে সুরক্ষা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করতে হচ্ছে কি এখানকে প্রতিকার দেওয়ার জন্য। আমি 2022 সালে শিক্ষক সমিতির আমি সদস্য ছিলাম, একটা প্যানেল থেকে গেছিলাম। সেই কারণে আমার সদস্য মহোদয় থাকা সত্ত্বেও আমি তোমাদের পক্ষ অবস্থা নিয়েছি, কারণ আমি মনে করি যে এটা শিক্ষক হিসেবে নৈতিক দায়িত্ব। এইসব কিছু করার পরও আমাকে নানাভাবে বলতে পারতেছে না, যে সরব সমর্থক বলতে পারতেছে না, এই জন্য কি নীরব সমর্থকের উপায় আছে। যাই হোক, এটা রাজনৈতিক অধিকার রয়েছে, তুমি কি করো না করো সেটা তোমার বিষয়, আমি কি করে না করি সেটা আমার বিষয়। সেটা যদি তুমি হস্তক্ষেপ করো তাহলে সেটা হচ্ছে কি, এটা ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, ভায়োলেশন অফ কি ফান্ডামেন্টাল রাইটস। তো এটার সাথে জুড়ে দিয়েছে হচ্ছে কি, আমি ক্লাসে সামঞ্জস্যতা মেনটেন করতে পারি না, অতিরিক্ত ক্লাস প্রয়োজন অতিরিক্ত আমি ক্লাস, কারণ কি তারা দেখছে তাদেরও নিয়েছি আমি 120+ ক্লাস পেয়েছি।
120 ক্লাস, কারণ একটা ক্লাস মানে কি দুইটি ক্লাসের সমান, ঠিক আছে, 90 মিনিটস, তাহলে হচ্ছে তোমার দুইটা ক্লাস, ওরকম আমি টোটাল 120টা ক্লাস নিয়েছি। তাদের সিনিয়র, তোমাদের সিনিয়র, এখন এবিসি সিনিয়র সবাই আমার মধ্যে কৃতজ্ঞতা, মানে তারা বলছে যে এটা যে স্যার এটা তো মানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং আইন বিভাগের ইতিহাসে রেকর্ড। সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ থাকে ক্লাস নেই না, তাই না? কিন্তু ক্লাস যে নিচ্ছে এটা কীভাবে অভিযোগ হয়, ক্লাস বেশি নিচ্ছে এটা কীভাবে অভিযোগ হয়? যাই হোক, তারা আমার কাছে সরি টরি বলতেছে, স্যার সরি আমরা বুঝি না স্যার, এই সেইটা আমার কিছু, ঠিক আছে। আমি তো তোমাদেরকে তখনই মাফ করে দিয়েছি যখন তোমরা আমাদেরকে অভিযোগটা দিলা, তখনই আমি তোমাদের মাফ করে দিয়েছি। অভিযোগ প্রত্যাহার করার বিষয়ে আসাটা তোমাদের বিষয় ছিল। আমি অভিযোগ প্রত্যাহার করার বিষয়ে তোমাদেরকে প্রভাবিত করে না, তোমরা আবার মনে করছো যে অভিযোগ প্রত্যাহার করছো, অভিযোগ প্রত্যাহার করছো। এবং তাদের দাবি ছিল আমি যে কোর্সে এত ডেডিকেশন দিয়েছি সেই কোর্সটা তারা উদ্যোগ করতে চায়, আমার কাছ থেকে টাকা করতে চায়, বুঝতে পারছো? মানে এই যে কোর্সে আমি এত ডেডিকেশন দিয়েছি সেই কোর্স তারা কি আমার কাছ থেকে করতে চায় না। ইন্টারনাল কারণ কি জানো? এটা তো তোমার বাহ্যিক ক্রিয়া কারণ, এটা করতে চায় না, এটা তো তারা উল্লেখ করা নাই। তারা উল্লেখ করছে যে আমি ক্লাসে সামঞ্জস্যতা মেনটেন করতে পারি না, এই কয়েকটা কারণ দেখেছি। এই তারপরে এখন উত্তর করতে চাই, আমি শেয়ার সাথে যাওয়ার কথা বললাম আপনাদের, মানে কেন তোমরা আমার জিনিসটা করতে চাও না? আমি কি যা বলেছি তাকে বুঝতে পারছো না? না স্যার, আপনাদের ক্লাস স্যার আমরা ভালোভাবে বুঝেছি, আমরা মুসলিম হবে, আমরা যথেষ্ট বুঝেছি, তাহলে স্যার আপনি তো প্রশ্ন কোডিং করেন, আপনি প্রশ্ন কোডিং করেন, কোডিং কীভাবে স্যার? আপনি যে কোয়েশ্চেন করেন স্যার এগুলো তার অ্যান্সার করা খুব কঠিন। তা আমি অবশ্যই কোয়েশ্চেন করে অ্যাকর্ডিং টু দ্য লেকচার আমি যে ক্লাসে যা পড়াই তা সেই অনুসারে আমি কোয়েশ্চেন করি, তাই না? এর বাইরে কি কোয়েশ্চেন করি না? তাহলে তার মানে তোমরা বড় নাই বিদায় হচ্ছে তোমরা সেটা করতে পারছো না। যদি সেটা কঠিন হয়, হ্যাঁ, আমি কঠিন শব্দ উল্লেখ করবো না, আমি আমার মতে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করি, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করি, বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন যেরকম হওয়া উচিত আমি মনে করি যে সেরকম আমি করি না, সেটা কাছাকাছি করার চেষ্টা করি, এখন তারা যদি এটাকে তুমি বলে তাহলে বলার মানে আমার এটা নিয়ে মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এবং তারা বলছে যে কঠিন, তার মানে তারা পড়ে না, আমি যে ক্লাস লেকচার আমি দিই সেটা তারা অনুসরণ করে না, যে রেফারেন্স বুক দিয়েছি সেগুলো তারা অনুসরণ করে না, পড়ে না, আমাদেরকে এই ক্লাসে যে রেফারেন্স বুক দিয়েছে সেগুলো তারা ফলো করে না। সো তারা তাদের কাছে কোয়েশ্চেন কঠিন মনে হতে পারে। তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা নিয়ে আমি যে সব বই রেফার করেছি সেই সব বইগুলো একটু মিলে দেখে তো কোয়েশ্চেনগুলো বই ভিতরে আসে কিনা অথবা অ্যান্সারগুলো আসে কিনা, তুমি না বলে তুমি অ্যান্সার করো কেন? যাই হোক, তোমাদের দাবি কি সহজ করা, ঠিক আছে, সহজ করবো না, কষ্ট একদম সহজ করবো। আমি যে ডেডিকেশন কষ্ট করার ক্ষেত্রে যে আমি যে ডেডিকেশন দিয়েছি সেই ডেডিকেশন থাকবে না, সে তোমাদের জন্য একদম পানির মতো কষ্ট সহজ করবো। এখন আমি যে সহজ এখনো প্রশ্ন করিনি, সহজ করবো একদম। হোয়াট ইজ হাউ, তারপর যে ইয়ে আছে না ভিতরে বলে কয়টা ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, হোয়াট, হাউ, হি, হোয়েন, হোয়ার, হ্যাঁ, এগুলো দিয়ে করবো, তাই না? আমার তো যদি আমি চিন্তা করি এই যে কোয়েশ্চেন করতে মনে করে আমার 5-6 ঘন্টা লাগছে, সেই কোয়েশ্চেন যদি আমি 1 ঘন্টা করে ফেলি, 30 মিনিট যদি করে ফেলি, আমার জন্য কোয়েশ্চেন করার জন্য যে সম্মানিত যে বিদ্যার্থীগুলো আছে সেটা তো সেই থাকবে না, তাই সেটাকে আমি সেই যে সম্মানিত মানে একটা বিশাল পরিশ্রম করে কোয়েশ্চেন করলাম, যে সম্মানিত সেই সম্মানিত পরিশ্রমের তুলনায় খুবই অল্প, তাই না? এখন যদি আমি সেই কোয়েশ্চেনটা করি এরকম, তাহলে তো আমার তো এখানে বলবে না যে আপনি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন করলেন, হ্যাঁ, সব হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হ্যাঁ, হু ইজ মুসলিম, মুসলিম না তো কোয়েশ্চেন আসলে কি হু ইজ মুসলিম, আসো তাহলে what is the essential features of being a Muslim? হ্যাঁ, মুসলিম হওয়ার জন্য কি ফিচার্স, এই বৈশিষ্ট্য, এরকম বেশি বললে তো ভালো নাকি? হ্যাঁ, চুপ বন্ধ করে লিখে দিতে পারবো, তাহলে তোমরা সেই স্কুল লেভেল, কলেজ লেভেল থেকে বিশ্ববিদ্যালয় লেভেলে কোনো পার্থক্য নাই। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো ধরনের পার্থক্য নাই। যখন এরকম কোয়েশ্চেন অ্যান্সার করবা তখন ন্যাশনাল ইউনিভার্সিটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো পার্থক্য নাই। তার মানে বোঝা যাচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয়ে আসছো পড়াশোনা করার জন্য নয়।
বুঝতে পারছে কি এটা সার্টিফিকেটের জন্য, এটা ডিগ্রির জন্য, এর জন্য সার্টিফিকেট পাইলেই হয়। আর কি নাম্বার বেশি দিতে হবে, হ্যাঁ তোমার নাম্বারের জন্য আসছো, ঠিক আছে। আর ক্লাসে কি জন্য আসো, অ্যাটেন্ডেন্সের জন্য আসি, অ্যাটেন্ডেন্স না থাকলে সমস্যা হবে, লাস্টে গিয়ে জন্য দিতে হবে, পরীক্ষা দিতে পারবো না, আটকে যাবো, তাই না? তাহলে আমি সবসময় আমি যখন কোচিং মানুষের জয়েন করেছি আমি সবসময় নাম্বার বেশি দিই, কিন্তু এটা বুঝতে হবে এখানে কিন্তু কি টু এক্সামিনিং সিস্টেম, দুইজন পরীক্ষাকে একটা খাতা, তো দুইটা আমি পরীক্ষা যেভাবে নাম্বার দিলাম অন্য পরীক্ষার সাথে নাম্বার নাও, যদি দুইটা নাম্বারে যদি বেশি গরমিল হয় তাহলে সেক্ষেত্রে থার্ড এক্সামিনের কাছে যায়, তো সেভাবে হচ্ছে দুটো নাম্বারের সাথে কী হয় এটা কাছাকাছি দুটো নাম্বারের মধ্যেই এটা গড় করা হয়। তো এখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে তার কেউ যেতে পারবে না। হ্যাঁ আমি যে নাম্বার মনে করো আমি মুসলিমের খাতা দেখার সময় আমি 88 নাম্বার 88 এরপরে শুনলাম যে যে বেচারা 88 দিয়েছে সে বেঁচে এক মাসও পায়নি, তাহলে কি হলো 88 দিলাম সেটা কোথায় গেল? তো এটাকে দোষ আবার, এটা কি দায় আবার? যাই হোক এখন তোমাদের তো আমি থাকতে কি বেশি নাম্বার দিলাম, কিন্তু বেশি নাম্বার নেওয়ার জন্য তো বেশি পড়াশোনা করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে না? আর তুমি যদি মনে করো ভালো পরীক্ষা দাও, ভালো পড়াশোনা করে 100 পাও, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে বলো? সমস্যা আছে কিনা? তুমি 100 পাইলে আমার কোনো সমস্যা আছে? হ্যাঁ আমাকে কেন, আমি তো আমি লাইভে স্কুল লাইভে 100 পাইনি, তোমাকে কেন দিব না? আসে মেন্টালিটি নেই। তোমাকে আমি পারলে 100 দিব, কোনো সমস্যা নেই। যদি সেটা দেওয়ার যদি বিধান থাকে অবশ্যই 101 যদি 101 বিধান নেই তাহলে 100 তো দেওয়া যায়, 100 দিব, তাহলে তুমি সেভাবে করো, তুমি সেভাবে পড়াশোনা করো। আর তুমি পড়াশোনাও করবে না, তুমি ঠিক মতো কি ক্লাসও করবে না, আবার পরীক্ষায় ঠিক মতো লিখবাও না, আবার তুমি নাম্বারও চাও, মানে কি সব ইজি, সব কিছু নাকি? যাই হোক অনেক কথা বলে ফেললো। তোমাদের সামনে ক্লাসে আমি লিখতে আসছি, কারণ হচ্ছে গাড়ি আসতে লেগে গেছে, এই কারণে লিখে গেছে। আমরা আমাদের পুস্টাইল হচ্ছে কি মুসলিম ল, তাই না? আবার মুসলিম ল, যে মুসলিম ল কি এটা জানার আগে তো আমাদের আগে জানতে হবে হচ্ছে ল, কারণ তোমাদের কোনো বেসিক নেই ল সম্পর্কে, কোনো ধরনের বেসিক নেই, আছে না? হ্যাঁ তো তবে তোমাদের ইয়া তো আছে, সেন্স তো আছে, জেনারেল সেন্স তো আছে, হ্যাঁ জেনারেল নলেজ আছে, জেনারেল সেন্স আছে অথবা কমন সেন্স আছে। সেই কমন সেন্সের ভিত্তিতে তুমি কি কেউ বলতে পারবা হোয়াট ইজ ল? ল কি কেউ কি বলতে পারবা কমন সেন্সের ভিত্তিতে? মানে মুসলিম ল কি এটা জানার আগে আমাদের ল কি সেটা জানতে হবে, ল কি জানার পর আমরা মুসলিম ল কি সেটা জানবো, ওকে? এরপরে আমরা মুসলিমের গভীরে যাবো। আচ্ছা তোমাদের আরেকটা বেশি ক্লিয়ার করে, অন্যান্য বেশি ক্লিয়ার করে নিয়েছি, যদি আমি তোমাদের অত বেশি বাড়ানো দিব না, অত বেশি পড়ানোর ডেডিকেশন লেভেল যে ছিল সেটাও নষ্ট হয়ে গেছে তোমাদের। তোমরা আসলে কিভাবে করতে চাও তোমরা? আমি চিন্তা করছি যে 120টা ক্লাস এটা দিব না, আমার আইনে বলা আছে যে আমি একটা ক্লাস নিই মিনিমাম একটা ক্লাস নিই। আমার ইচ্ছা হচ্ছে কি আমি 60টার মধ্যে দিয়ে শেষ করবো, কারণ 120টা পর্যন্ত নিয়েছিলাম তো নিয়ে তো কোনো ধরনের ইয়া পাই না, তো উল্টা এটা হ্যারাসমেন্টে শিখে যাচ্ছে। সো আমি সেই হ্যারাসমেন্টে শিখে যেতে চাই না। আমি তোমাদের 60 ক্লাস দিব, তাহলে 60 ক্লাসে যেভাবে পড়া যায় মোটামুটি সব টপিক কাজ করতে হবে, ঠিক আছে? শুরুর দিকে একটু স্লো প্রসেসে ওইটা আগাবো, কারণ তোমরা যে মাত্র আসছো, হ্যাঁ মাত্র আসছো ইন্টারমিডিয়েট পাস করে আসছো, এখানে যেহেতু কোনো ধরনের বেসিক নেই, বেসিক নলেজ নেই, সো আমাদের একটু স্লো প্রসেস আগাতে হবে। এবং সেই পরবর্তীতে যখন একটা তোমাদের মোটামুটি একটা বেসিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা খুবই দ্রুত গতিতে আগাবো, ঠিক আছে? কেউ কি বলবা ল কি বলো? Law is a thing which shapes our daily activity. হ্যাঁ Which shapes our daily activity. শেপস আবার Daily activity. শেপসটা কি? মানে স্যার আমাদের যে বিভিন্ন কার্যকলাপ করি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। শুধু এটুকু আর এটুকু স্যার ধর্ম, সমাজ এবং রাষ্ট্র কর্তৃক আরোপিত কিছু নরম যা হচ্ছে আমাদের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখে। একটু লাউডলি বলো। এটা কোন বইতে আছে?
সেম সতেজ এক জায়গায় গেছিলাম সেম সতেজ এক জায়গায় গেছিলাম দুর্নীতি যেগুলো বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে অবশ্যই আমি তো সেটাই জানতে চাচ্ছি তোমার কমন সেন্স যা বলো তাই বলো আইন হলো স্যার আমজনতাকে বোকা বানানোর একটা মাধ্যম। হ্যাঁ আমজনতাকে বোকা বানানোর একটা মানে এটা এক্সেপশনাল সেন্স এটা দ্যাট ইজ নট কমন সেন্স এটা এক্সেপশনাল সেন্স মানে মানুষকে বোকা বানানোর মাত্র এই তো কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার যেসব আইন তৈরি করছে তাহলে এটার মাধ্যমে জনগণকে বোকা বানাচ্ছে নাকি হ্যাঁ জনগণকে বোকা বানাচ্ছে যারা আন্দোলন করতেছে তাদেরকে বোকা বানাচ্ছে হ্যাঁ কেউ এই আন্দোলনে যে নিহত মানে শহীদ হয়েছে আর কেউ আহত হয়ে হসপিটালে কি অসুস্থতার অভাবে অথবা কে আহত অবস্থায় কাটাচ্ছে আবার কেউ কি বাসর করেও যাচ্ছে নাকি হ্যাঁ কেউ বাসর করে যাচ্ছে এটা কোনো সমস্যা না এটা যদি অন্য কেউ করে তাহলে সমস্যা হয়ে যাবে হ্যাঁ বলতে পারবে স্যার এটা তো তার তো বিয়ে করার অধিকার রয়েছে হ্যাঁ অধিকার রয়েছে তো সব কিছু তোমরা যদি কোনো সিস্টেম ফলো করতেছো না সিস্টেম যদি ফলো করা যাচ্ছে না তাহলে তো ওইটাও কেন কোন সিস্টেম আসবে তাহলে তো শহীদের রক্ত কি দাগ শুকানোর আগেই তো এইসব যাওয়া উচিত না নাকি তাই এটা তো যদি এটা তো সিস্টেমের মধ্যেই চলে গেছে তাহলে সিস্টেমের বাইরে না শহীদের রক্তের দাগ শুকানোর আগেই কি যদি এরকম করা হয় তাহলে কি দ্যাট ইজ নট সিস্টেম এবার এটা দ্যাট ইজ দেওয়ার সিস্টেম এখন তো তুমি সিস্টেমের মধ্যে চলে গেছে হ্যাঁ আই হ্যাভ দ্য আলিগাল রাইট টু ম্যারি সামওয়ান তাহলে সেক্ষেত্রে তো এটা তো সিস্টেম হয়ে গেল তাহলে কি ওরকম করা যায় এগুলো তো বললে সমস্যা যাই হোক তোমার কথা ঠিক আছে আমি এক্সেলেন্সি সেটা অ্যাকসেপ্ট করলাম জনগণকে আসলে বোকা বানানোর জন্য কি করা হয়েছে হ্যাঁ এই যে যতগুলো সংবিধান সংশোধনী আইন তৈরি করা হয়েছে সবগুলো কিন্তু রাষ্ট্রীয় উদ্দেশ্য বেশিরভাগ রাষ্ট্রীয় উদ্দেশ্য তৈরি করা হয়েছে তাই না এবং এক ধরনের রাষ্ট্রীয় উদ্দেশ্য তৈরি করা মানে হচ্ছে যদি বলা হয় যে জনগণের কল্যাণের জন্য আইন তৈরি করা হয় মানে ও কিন্তু যেটা বলতে চাচ্ছে উদ্দেশ্যটা বলছে বাট দ্যাট ইজ নট ল এখানে ফর হোয়াট পারপাস ল ইজ মেড সেই কথাই সে বলছে কি উদ্দেশ্যে আইন তৈরি করা হয়েছে সে হোয়াট ইজ ল কে ডিফাইন করেনি ল কি সেটাকে ডিফাইন করেনি বাট কি পারপাসে সে আইনটা তৈরি করা হয় সেটাকে ডিফাইন করার চেষ্টা করেছে তার মানে আমরা জানি হচ্ছে কি জনগণের কল্যাণের জন্য আইন তৈরি করা হয় কিন্তু আসলেই কি এটা হচ্ছে আই ওয়াশ এটা কি আই ওয়াশ জনগণের কল্যাণের জন্য নয় যদি জনগণের কল্যাণের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ফিজিক্যাল সিকিউরিটি অ্যাক্ট 2018 কিভাবে হয় আইন কিভাবে হয় দ্য আইসিটি অ্যাক্ট সেটা কিভাবে হয় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 সেটা কিভাবে হয় এবং স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 এর প্রত্যেকটা মানে সাকসেসিভ গভর্নমেন্ট তারা জনগণের সাথে কমিটমেন্ট করেছে আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা এই আইন বাতিল করব যখনই তারা ক্ষমতায় আসে সেই আইনটাকে অ্যাপ্লাই করে সেই আইনটাকে অ্যাপ্লাই করে এখন একইভাবে এখন টেললি দ্য ইন্টারিম গভর্নমেন্ট অলসো ইজ ফলোইং দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 আবার তারা সরাসরি বক্তব্য দিচ্ছে বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে করা হবে গ্রেপ্তার করা হবে তাহলে লিগ আছে এখানে মানে নাথিং নিউ সব কিছু কি করা হয়েছে এখানে বলছে যে একদিকে বলছে ফেসিবাদ সরকারের বিরুদ্ধে কিন্তু তারা নিজেরাই ফেসিবাদী করতেছে এগুলো আমি যে বললাম সেটা 100% সত্য কিনা মেটিকুলাস কি করতে হবে অবজারভেশন করতে হবে হ্যাঁ এইটা শুধু মুখে বললে হবে না তো তো তুমি সব লিগ আছে মেনটেন করতেছো লিগ আছে তো মেনটেন করতেছো তাই না সেটা তাহলে কি হলো নতুন কোনো কিছু হলো না দেখো আমি এগুলো বিচার বিশ্লেষণ করতে চাই না কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে আমাদের ড্রিম অ্যান্ড এক্সপেকটেশন থাকতে হচ্ছে হ্যাঁ যে সকল ছাত্র বন্ধতা শহীদ হয়েছে তাদের সাথে যাতে কোনো বেইমানি করা না হয় ঠিক আছে আমি এই কথা বললাম এই কারণ তোমরা একটা ম্যান্ডেট নিয়ে যেমন 1971 যে সংবিধান তৈরি করা আছে সেই সংবিধান এটা ম্যান্ডেট নিয়ে জনগণের একটা ম্যান্ডেট নিয়ে সেটা তৈরি করা আছে সেই ম্যান্ডেটটা রিফ্লেকশন জনগণের ম্যান্ডেটের রিফ্লেকশন করার চেষ্টা করা হচ্ছে 1971 সালে যে মানে সংবিধান এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন পরে যে অরিজিনাল কনস্টিটিউশন 1972 সালে সেটা করা হয়েছে সো তোমরা এখানে যে সরকারে গেছে তারা তো একটা ম্যান্ডেট দেয় সেই ম্যান্ডেটে যাতে বাস্তবায়ন হয় তাহলে সেটা তো করতে হবে সেটা যদি না করে তাহলে সেটার বিরুদ্ধে অবস্থান নিতে হয় না হ্যাঁ জনগণ বললেই তাহলে মনে করো এই যে আমরা রাইট এক্সপ্রেশন করবো আমাদের ফ্রিডম এক্সপ্রেশন করবো ফ্রিডম এক্সপ্রেশন করি আছে
এখন যদি আমি একটা কথা বলি, এখন মনে করেন সেটা কি হয়ে যায়, মানে বিরুদ্ধে চলে যায়, বিরুদ্ধে গেলেই মনে করে বাট দ্যাট ইজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এটা হচ্ছে তোমার সে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করলে এটা বলবে যে এটা সরকারের বিরুদ্ধে চলে গেছে, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে চলে গেলে তারা সহ্য করতে পারে। যদি সরকারের বিরুদ্ধে যদি কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় সেটা যদি সহ্য করতে পারে, মনে করবা সেটা হচ্ছে দ্যাট ইজ রুল অফ ল, আইনের শাসন, দ্যাট ইজ গুড গভর্নেন্স, সুশাসন। বুঝা গেছে? বুঝা গেছে? আর যদি সহ্য করতে না পারে, মনে করবা এখানে রুল অফ ল নাই, গুড গভর্নেন্স নাই, তাহলে এটা আমাদের সংবিধানের যে বিধানগুলো এগুলো জাস্ট কাগজে করবে, কাগজে করবে, এটা বাস্তবে কোনো ইয়ে নেই। এই জন্য উল্টা অ্যাকসেপ্ট করছে জনগণকে বোকা বাড়ানোর জন্য আসলে আইন তৈরি করা হয়, উদ্দেশ্যটা উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্য কি? জনগণের কল্যাণের জন্য আইন তৈরি করা হয়, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, জনগণের কল্যাণের জন্য কি আইন তৈরি করা হয়। কিন্তু এটা আইওয়াশ, এটা আইওয়াশ দেখো যেটা বলছে, কারণ তোমরা অনেকেই বিভিন্নজন বিভিন্নভাবে লকে কমন সেন্সে ডিফাইন করেছে। মানে একজন বলছে যে এখানে বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করা, এক্স্যাক্টলি রাইট, এখানে এক্সটার্নাল বিহেভিয়ার অফ দ্য হিউম্যান বিইং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কারণ এখানে মানুষের দুটো আচরণ রয়েছে, একটা হচ্ছে তোমার ইন্টারনাল বিহেভিয়ার আর একটা কি এক্সটার্নাল বিহেভিয়ার। তো ইন্টারনাল বিহেভিয়ার কি? ইন্টারনাল বিহেভিয়ার কি? নৈতিকতা বোধ, হ্যাঁ, নৈতিকতা বোধ থেকে যেটা এসেছে। ইন্টারনাল বিহেভিয়ার মানে হচ্ছে তোমার, মানে কেউ জানে না, আমি তো জানি না তোমার ইন্টারনাল বিহেভিয়ার কি, আমি জানি না, কেউ জানে না, জানে জানে কি তোমার ভিতরে কি চলছে আমি জানি। হয়তো আমি যদি একটু সাইকোলজিস্ট হিসেবে যদি ট্রাই করার চেষ্টা করি তোমার ভিতরে কি চলছে আমি অনুমান করতে পারবো, আমি এটা বিধান করতে পারবো যে তোমার ভিতরে কি হচ্ছে। তোমার মানে কি মন এখানে নাকি বাইরে, তোমার মন কি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কি পার্ক, যে পার্ক, হ্যাঁ সেই পার্কের মধ্যে পার্কে ঘুরে বেড়াচ্ছ নাকি ক্লাসে মন, সেটা কি, সেটা হয়তো আমি অনুমান করতে পারবো। এক্সাক্টলি বলতে পারবো, হ্যাঁ বলতে পারবো। তাহলে সেটা নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি কারো আছে, মানে মানুষের পক্ষে সম্ভব? সেটা জানে কি একমাত্র আল্লাহ তাআলাই জানে নাকি তোমার ভিতরে কি হচ্ছে, আমার ভিতরে কি চলছে। আমি মনে মনে চিন্তা করলাম, ভাবলাম আমি তোমাকে মার্ডার করে ফেলবো, ঠিক আছে, মনে মনে, ইন্টারনাল বিহেভিয়ার, এটাকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় আছে? উপায় আছে? তো বাংলাদেশের যে প্রচলিত আইন, সে মেড ল, সেই আইন তৈরি করে কি এটা কি নিয়ন্ত্রণ করতে পারবে? মানুষের যে আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? আমি কি চিন্তা করছি, কি ভাবছি, সেটা এই জন্য যেটা নিয়ন্ত্রণ করা যাবে না, এই জন্য বলছিলে এইটাও একটা স্বাধীনতা, এটাও কি স্বাধীনতা। তোমার ইন্টারনাল বিহেভিয়ার কি হবে না হবে, হ্যাঁ সেটা হচ্ছে স্বাধীনতা হিসেবে, একটা অধিকার হিসেবে রিকগনাইজ করা হয়, অধিকার হিসেবে। যেমন আছে ফ্রিডম অফ থট অ্যান্ড কনসাস, চিন্তা ও বিবেকের স্বাধীনতা হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 39 ক্লজ 1 সেখানে ফ্রিডম অফ থট অ্যান্ড কনসাসকে কি চিন্তা বিবেকের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে দেওয়া হয়েছে। তার মানে তুমি যা ইচ্ছে তাই করতে পারবা, যা ইচ্ছে তাই করতে পারবা, যা ইচ্ছে যাকে তাকে হ্যাঁ, তার মানে এটা কি নিয়ন্ত্রণ করতে পারবে? হ্যাঁ, মনে করো তুমি ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া রায় বলছে আমি একটু ফাঁসে যাওয়া দরকার, মনে মনে চিন্তা করছি, কাউকে ধরো না, বলতে কিন্তু মানুষ লস হয়ে যাবে। তুমি মনে মনে ভাবছো, তাহলে এটা কি আইন নিয়ন্ত্রণ করতে পারবে না? তুমি কেন পাশে দাঁড়াবা, সে তো পড়ালারি, হ্যাঁ পারবা? তাহলে অনেক কিছু তুমি মনে মনে চিন্তা করার এবং ভাবার এবং সেই স্বাধীনতা তোমাকে দিয়েছে, এটা কিন্তু আইন নিয়ন্ত্রণ করতে পারবে। আইন নিয়ন্ত্রণ করতে পারবে যখন তুমি যেটা মনে চিন্তা করছো, মনে মনে যে ভাবছো, তুমি যেটা চিন্তা করছো, ফ্রিডম অফ থট অ্যান্ড মানে কনসার্নস অ্যাপ্লাই করার পর এই পর্যন্ত যদি তুমি এক্সপ্রেস করো যে এর পরবর্তী অধিকার হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থট অ্যান্ড কনসার্নসের পরে হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। তুমি যে বা যা চিন্তা করছো, প্রথমে বলছে যে তোমার কি এটা অ্যাবসলিউট রাইট, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, তুমি যা ইচ্ছে তাই ভাবতে পারবা, যা ইচ্ছে করতে পারবো, যা ইচ্ছে চিন্তা করতে পারবো, কোনো সমস্যা নাই, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। এই জন্য বলা হয় যে সংবিধানের মানে একমাত্র মানে অ্যাবসলিউট রাইট, এটা এই ইয়েতে সেকেন্ড ইয়ারে ভয় করে আমি কোয়েশ্চেন করি, আর প্রায় সময় আমি বলেছি, অনেকে অ্যান্সার করতে পারে না, বলছে যে বলে যে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল। কারণ এখানে আর্টিকেল 27 বলা আছে all citizens are equal before the law and all persons are free and entitled to the equal protection of law। এখানে কোনো রেস্ট্রিকশনের কথা বলা নেই,
তো এটা মনে করছে কি আর্টিকেল 27 হচ্ছে কি হ্যাঁ একটা কোনো রেস্ট্রিক্টেড একটা রাইট এটা মনে করছে অ্যাবসলিউট রাইট এটা মনে করছে কিন্তু এটা ধরে কি না যখন এই আর্টিকেল 27 মানে এই যে বলা যায় যে ও একটা কথা বলছে কিন্তু ও কথাটা আইনের বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে যে আর্টিকেল 27 এ যে আইনের চোখে সবাই সমান এইটাও কি মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের বিধানটা রাখা হয়েছে এটা আইনের চোখে সমান কেউ সমান না আইনের চোখে কেউ সমান না সেটা কি হচ্ছে ক্ষেত্র বিশেষে সমান বলা হয়েছে যখন সংবিধানে ক্লাস ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশন শ্রেণীভেদকে সমান করা হয়েছে শ্রেণীভেদে সমান করা হয়েছে এটা ডক্ট্রিন অফ জুডিশিয়াল মানে বা প্রনাউন্সমেন্টের মাধ্যমে অথবা সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা কি হয়েছে ডক্ট্রিন এস্টাবলিশ হয়েছে ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশনের ভিত্তিতে এটাকে সমান করা হয়েছে সেম শ্রেণী দিতে হয় সেম যেমন মনে করে গেলে দুটো আসো এই ক্লাসে 32 সব আছে সব স্টুডেন্ট আমি তোমাদের কি বলতে কি একটা তোমার একটা ক্লাস একটা তুমি 32 সব ব্যাচ এবং সেই তাদের মধ্যে যদি আমি কোনো ধরনের ডিসক্রিপশন না করি সেটা হচ্ছে কলেজ সেটা হচ্ছে কলেজ যদি আমি কি দেশি মিলিয়ে ছাত্রদের এখানে ডিসক্রিপশন করি দ্যাট ইজ এগেইনস্ট দ্য স্পিরিট অফ দ্য কলেজ ল এটা শ্রেণী এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার গাড়ি দেওয়া হয়েছে তাকে এই বেতনমাতা দিয়েছে আমি তো শিখতে সেম শিখতে তাহলে সে কেন পাইছে আমি কেন পাই না দ্যাট ইজ নট ইকুয়ালিটি এটা তো ইকুয়ালিটি না দ্যাট ইজ ক্লাসিফিকেশন অনুযায়ী কি হয়েছে সে এরকম পাচ্ছে আমি এরকম পাচ্ছি ঠিক আছে মানে আমার আমি প্রফেসর আমার এসিস্ট্যান্ট প্রফেসরের অন্যান্য যে সুযোগ সুবিধা পাচ্ছে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি যদি সেই সুযোগ সুবিধা পাই দ্যাট ইজ ইকুয়ালিটি ওকে যদি পুরো এসিস্ট্যান্ট প্রফেসরকে বেশি বেতন দিচ্ছে আর পুরো এসিস্ট্যান্ট প্রফেসরকে কম বেতন দিচ্ছে দ্যাট ইজ নট ইকুয়ালিটি দ্যাট ইজ ডিসক্রিমিনেশন বুঝা গেছে তো ওই জন্য হচ্ছে এটা কিন্তু কি নয় এটা কোনো রেস্ট্রিক্ট নন রেস্ট্রিক্টেড রাইট নয় এটা অ্যাবসলিউট রাইট নয় অ্যাবসলিউট রাইট হচ্ছে ফ্রিডম অফ থট এন্ড কনসেন্স আমার এই পর্যন্ত যা চিন্তা করছো সেই চিন্তাটা যখন তুমি এক্সপ্রেস করবা সেই চিন্তাটা যখন এক্সপ্রেস করবা তখন কি এটা কি হয়ে যাবে এটা হচ্ছে এক্সটার্নাল বিহেভিয়ার এটা হচ্ছে কি এক্সটার্নাল বিহেভিয়ার যখনই তোমার থট এন্ড কনসেন্সের যে বিষয় বেস থেকে শুরু করে তুমি যখন কোনো কিছু কারোর কাছে এক্সপ্রেস করবা সেটা যে কোনো মাধ্যমে যদি এক্সপ্রেস করো তাহলে সেটা কি হবে এক্সটার্নাল বিহেভিয়ার তো সেই এক্সটার্নাল বিহেভিয়ারটা কি করা হবে নিয়ন্ত্রণ করা হবে এবং সেটা কি উইদিন দ্য ল নাকি নট উইদিন দ্য ল সেটা কি জাস্ট নাকি আনজাস্ট সেটা কি রাইট নাকি রং সেই বিষয়টা জাস্টিফাই করা হবে যদি আনজাস্ট হয় যদি কি হচ্ছে সেটা যদি রং হয় সেটা যদি কি মনে করো যে আইনি বিরুদ্ধ হয় নট উইদিন দ্য ল হয় তাহলে সেক্ষেত্রে ল দিয়ে কী করা হবে সেটাকে কন্ট্রোল করা হবে তার মানে আমরা লয়ের যে কমন সেন্সে ইন কমন সেন্স ল কিভাবে ডিফাইন করতে পারি in common sense law is a sum of those regulations controlling the external behavior of the human being to society or the state রাষ্ট্র বা সমাজের মানুষের যে বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এমন যে নিয়ম কানুনের যে সমস্যা সেটা হচ্ছে আইন সেটা হচ্ছে কি আইন বুঝা গেছে হ্যাঁ বুঝা গেছে তার মানে তুমি মনে মনে যাবে চিন্তা করছো যে তার অমুককে হত্যা করবা হ্যাঁ এটা ভিতরে রাখছো তোমার নিজের মধ্যে রাখছো এটা কি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না সেই তোমার আছে যখন তুমি অমুককে হত্যা করবা এটা যদি তুমি তোমার বন্ধুকে এক্সপ্রেস করো এটা কোনোভাবেই যদি কোথাও এক্সপ্রেস হয়ে যায় ফেসবুক অথবা আদার্স কোনো মাধ্যমে যদি এক্সপ্রেস হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে এটা কি যা প্রতি মানে কি যাকে হত্যা করার কি করা হচ্ছে তাকে হত্যার জন্য হত্যার চেষ্টা অথবা হত্যার জন্য হুমকি হিসেবে এটাকে একটা ক্রাইম হিসেবে সাব্যস্ত করে এটা আইনের আওতায় নিয়ে আসা হয় আইনের আওতায় নিয়ে আসা হয় দিস ইজ কি controlling the external behavior. This is controlling the external behavior. বুঝেছেন এবং সেই ল কি the parental system বলছে এটা একটা so the parental system বলছে তোমার কি করা হয় আইনের আওতায় আসা হয় বুঝেছে কনসেন্স ল তাহলে আমার বিভিন্ন জিনিসটা হচ্ছে লকে ডিফাইন করছে যেমন স্টিং বলে কাজ হচ্ছে স্টিং জন স্টিং উনি বলছে হচ্ছে ল ইজ দ্য কমান্ড অফ দ্য সুপ্রিম আইন হচ্ছে সার্বভৌমের আদেশ আইন হচ্ছে সার্বভৌমের আদেশ এখানে সবরেইন বলতে কি বোঝায় সবরেইন বাংলাদেশ পার্সপেক্টিভে সবরেইন মানে হচ্ছে মানে স্টেট রাষ্ট্র তো রাষ্ট্রের যে কোনো আদেশই রাষ্ট্রের যে কোনো আদেশ হচ্ছে কি আইন কারণ এখানে রাষ্ট্র যদি আমরা বলি বের স্পেসিফিক যদি বলি রাষ্ট্র যে আইন প্রয়োগের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে রাষ্ট্র যদি আমরা কমনলি বলা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের সবরেইন হচ্ছে রাষ্ট্র যে রাষ্ট্রের আদেশ হচ্ছে আইন এবং সেই রাষ্ট্র এটা ব্রড সেন্স যখন আমরা নেরো সেন্স যদি বলি আর বের স্পেসিফিক যদি বলি রাষ্ট্রের মূল অর্গান তোমরা তো
হয়তো অনেকেই পলিটিক্যাল সায়েন্স করেছে, রাষ্ট্রের 3টা অর্গান রয়েছে নাকি? আইনসভা, কি কি? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, শাসক কি কি রয়েছে? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। বিচার বিভাগ। তার মানে হচ্ছে তোমার লেজিসলেটিভ অর্গান, এক্সিকিউটিভ অর্গান এবং জুডিশিয়াল অর্গান। তাই এখানে প্রত্যেকটা অর্গানের কি কাজ কি স্পেসিফাই করে দেওয়া আছে। কাজ মানে কোন অর্গানের কি কাজ সেটা তো তাই না? তো লেজিসলেটিভ অর্গানের কাজ হচ্ছে তোমার আইন তৈরি করা, টু মেক দ্য লস ফর দ্য স্টেট। তারপর হচ্ছে তোমার এক্সিকিউটিভ অর্গানের কাজ হচ্ছে তোমার টু ইমপ্লিমেন্ট দ্য লস ফর দ্য স্টেট, রাষ্ট্রের জন্য আইনকে কার্যকর করা, বাস্তবায়ন করা। তবে জুডিশিয়ারির কাজ কি? দ্য ফাংশন অফ দ্য জুডিশিয়ারি ইজ টু কি? হ্যাঁ এক্সপ্লেইন করা, এক্সপ্লেইন স্যার, প্রোটেক্ট করা এবং যদি কেউ আইন to resolve the disputes, to interpret the law, আইনকে ব্যাখ্যা করা, অবশ্যই আইনটাকে কেন ব্যাখ্যা করে? To resolve the disputes between the individuals or among the individuals or among the states and individuals, রাষ্ট্রের মধ্যে, জনগণ এবং জনগণের মধ্যে এবং জনগণ এবং রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব সেটাকে নিরসন করা, ঠিক আছে? এবং অনেকে আইন অনুসারে সেটা কি করা? নিরসন করা। এবং তার মাধ্যমে নিরসন করার মাধ্যমে কিসের কি উদ্দেশ্যে? ইন অর্ডার টু এস্টাবলিশ জাস্টিস, ইন অর্ডার টু এস্টাবলিশ জাস্টিস, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে রাষ্ট্র এবং জনগণের মধ্যে এবং জনগণের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কি করা? রিজলভ করা বাই ওয়ে অফ কিসের মাধ্যমে? বাই ওয়ে অফ ইন্টারপ্রিটিং দ্য লস, রাষ্ট্রের আইনকে কি ব্যাখ্যা করার মাধ্যমে, রাষ্ট্রের আইনকে ব্যাখ্যা করার মাধ্যমে ন্যায় বিচার উদ্দেশ্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে জনগণ এবং রাষ্ট্রের মধ্যে অথবা জনগণ এবং জনগণের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে নিরসন করা নেই জুডিশিয়ারি নাকি? যদি আমরা এটা এক্সটেন্সে যদি বলি, এক কথায় যদি বলি, জুডিশিয়াল কাজ টু ইন্টারপ্রিট দ্য ল, টু ইন্টারপ্রিট দ্য ল। তাহলে এখানে তোমার এই লেজিসলেটিভ অর্গান, তাহলে এখানে লেজিসলেটিভ অথরিটি যে আইন, ল মেকিং অথরিটি, রাষ্ট্রের যে আইন তৈরি করার যে ক্ষমতা কাকে দিয়েছে? কাকে দিয়েছে? আইন বিভাগ, হ্যাঁ, লেজিসলেটিভ আইন বিভাগ, হ্যাঁ, লেজিসলেটিভ অথরিটি, লেজিসলেটিভ অথরিটি। তাহলে এখানে লেজিসলেটিভ অথরিটি আইন তৈরি করবে। এটা অবশ্যই কোথায়? সংবিধান দ্বারা এটা কি করা হয়েছে? বলা হয়েছে নাকি? শুধু মুখে বলা হবে না, সেটা দলিল লাগবে নাকি? হ্যাঁ, যদি আবার বলে যে দালিলিক প্রমাণ নেই নাকি? হ্যাঁ, যদি আবার বলে যে এটা কোনো দালিলিক প্রমাণ নেই, দলিল লাগবে, দলিল ছাড়া কোনো কথা হবে নাকি? তারপরে লেজিসলেটিভ অথরিটিকে কি করা হয়েছে? আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা কিসের মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। সংবিধানের অবশ্যই কোন জায়গায় সেটা লেজিসলেটিভ অথরিটি দেওয়া হয়েছে সেটা আমরা একটু করে দিচ্ছি। কারণ এখানে আমরা যে ল, জন স্টিল যে লকে ডিফাইন করেছে, ল হচ্ছে সবটাই যে প্রমাণ, আবার সেই জন স্টিল নীতির এই ডেফিনিশনকে ব্যাখ্যা করে বলছে ল হওয়ার জন্য, টু বিকাম এ ল, যে there must have three essential features, 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্য হচ্ছে কি? অবশ্যই কী করতে হবে? সেই সফটওয়্যার অথরিটি থাকতে হবে। ফার্স্টলি হচ্ছে কি? সফটওয়্যার অথরিটি থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে সেই সফটওয়্যার অথরিটি আচ্ছা জনগণের জন্য আইন তৈরি করবে, যেটা সফটওয়্যার অথরিটিকে জনগণ সুপারিয়র অথরিটি হিসেবে আখ্যায়িত করেছেন। আর জনগণকে ইনফেরিয়র অথরিটি হিসেবে আখ্যায়িত করেছেন। ইনফেরিয়র অথরিটি, সুপারিয়র অথরিটি ইনফেরিয়র অথরিটির জন্য আইন তৈরি করবে। সেকেন্ডলি, এরপর থার্ড হচ্ছে যে আইন তৈরি করা হচ্ছে সেই আইন যদি লঙ্ঘন করা হয়, there must have sanction থাকতে হবে। Sanction means punishment থাকতে হবে, পানিশমেন্ট থাকতে হবে। এই যে জনগোষ্ঠীর যে এই ডেফিনিশন এবং যে লয়ের যে ফিচার্সের কথা বলা হয়েছে, সেটাকে বিভিন্ন জন সমালোচনা করেছে, সেগুলো জুরিসপ্রুডেন্সের ক্লাসে তোমরা পাবা। জনগোষ্ঠীর যে পজিটিভ থিওরি অফ ল নামে একটা থিওরি রয়েছে, সেই থিওরি স্টাডি করতে গিয়ে তোমরা জনগোষ্ঠীর যে এই যে পজিটিভ থিওরি অফ ল নিয়ে তোমরা কি ল কি, সেই লকে কীভাবে দেখেছেন, সে বিষয়ে তার বিরুদ্ধে ক্রিটিসিজম রয়েছেন, এবং সেই ক্রিটিসিজমগুলোকে কীভাবে আবার এই কাউন্টার আর্গুমেন্ট করে আবার ক্রিটিসিজম করা হয়েছে, সেই বিষয়গুলো তোমরা জুরিসপ্রুডেন্স ক্লাসে ফলো করতে পারবে। ইন আওয়ার কনস্টিটিউশনাল পার্লেন্স, আমাদের যে সংবিধানের লকে কীভাবে ডিফাইন করা হয়েছে, লকে ডিফাইন করা হয়েছে। ল এখানে আমাদের সংবিধানের আর্টিকেল 152, সেই আর্টিকেলে ল বলতে বোঝাচ্ছে ল মিনস
and includes হচ্ছে অ্যাক্ট অর্ডিন্যান্স নাম তো শুনছো না এগুলা অ্যাক্ট নাম শুনছো অ্যাক্ট অর্ডিন্যান্স অর্ডার্স রুলস রেগুলেশনস bylaws notifications Articles. or other legal instruments customs or uses having the force of law তাহলে এখানে লকে অ্যাকচুয়ালি এটা আসলে এক্স্যাক্টলি এটা ইটস নট দ্য সাবস্টেন্টিভ ডেফিনিশন অফ ল এটা তো কোনো সাবস্টেন্টিভ ডেফিনিশন নয় যেমন যে লকে সাবস্টেন্টিভ ডেফিনিশন কি যেটা ডেফিনিশন বলতে যে সলিড বোঝায় সেটা সেটা হচ্ছে তোমার সাবস্টেন্টিভ ডেফিনিশন যেমন যে জন স্টিন যে লয়ের ডেফিনিশন দিয়েছে সেটা কি সাবস্টেন্টিভ ডেফিনিশন যে বাংলাদেশ সংবিধানে যে লয়ের একটা ডেফিনিশন দেওয়া হয়েছে আর্টিকেল 152 ডেফিনিশন ক্লসে যে একটা ডেফিনিশন দেওয়া হয়েছে সেটা কি সাবস্টেন্টিভ ডেফিনিশন নয় কারণ সেটা তো জন স্টিন কোনো ধরনের ডেফিনিশন দেওয়া হয়নি অথবা আমরা যেভাবে বলছি যে কমন সেন্সে আমরা যে লকে যেভাবে ডিফাইন করেছি law is some of rules and regulations controlling the external behavior of the human being of the society of the state যে আমরা যে কথাটা বললাম সেই ধরনের কোনো সাবস্টেন্টিভ ডেফিনিশন না এটা কোনো সাবস্টেন্টিভ ডেফিনিশন এটা কোনো ডেফিনিশন না তাহলে এখানে সংবিধানে যে ডেফিনিশনের কথা বলা হয়েছে সেটা দেখে আমরা বুঝতে পারছি এটা আসলে ডেফিনিশন না সাবস্টেন্টিভ ডেফিনিশন নয় এটা একটা ইনক্লুসিভ ডেফিনিশন তার মানে হচ্ছে কোন কোন বিষয় লয়ের মধ্যে আসে কোন বিষয় কি ল কোন অ্যাক্ট ল অর্ডিন্যান্স ল অর্ডার ল বাইলস ল নোটিফিকেশন ল রুলস রেগুলেশনস ল তারপর হচ্ছে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট ল কাস্টম ইউজেস ল বুঝা গেছে তাহলে এগুলো কি সাবস্টেন্টিভ ডেফিনিশন নয় এগুলোই কি ল হতে পারে সেটার একটা কি ইনক্লুসিভ ডেফিনিশন দেওয়া আছে ইনক্লুসিভ ডেফিনিশন দেওয়া আছে বুঝা গেছে সাবস্টেন্টিভ আর ইনক্লুসিভ বুঝতে পারছো এখানে ইনক্লুসিভ ডেফিনিশনের মধ্যে মানে এখানে তোমার আমরা অনেকগুলো কি আইন দেখতে পাই অনেকগুলো আইন দেখতে পাই যে অনেকগুলো আইন মিলে হচ্ছে না অনেকগুলো আইন মিলে কি অনেকগুলো আইনকে অবশ্যই কি এখানে কি রয়েছে ক্যাটাগরাইজ করা হয়েছে এখানে বলা হচ্ছে যে এটা একটা প্যারেন্ট ল আর একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ল এখানে যে লয়ের ইনক্লুসিভ ডেফিনিশন রয়েছে সেখানে কিন্তু প্যারেন্ট ল বাংলা আইন অর্থ হচ্ছে মূল আইন এটা মূল আইন বলে প্যারেন্ট ল যেটাকে আবার সুপ্রিম ল অথবা সুপ্রিম লেজিসলেশন বলা হয়ে থাকে প্যারেন্ট লেজিসলেশন প্যারেন্ট ল ওকে আর অন্যদিকে বলছে যে সাবঅর্ডিনেট ল আবার যে প্যারেন্ট লকে আবার প্রাইমারি ল বলে আবার তোমার সাবঅর্ডিনেট লকে সেকেন্ডারি ল বলে আর তোমার প্যারেন্ট লকে তোমার সুপ্রিম ল বলে আবার তোমার কি সাবঅর্ডিনেট লকে ওইদিকে সাবঅর্ডিনেট ল আবার সেটাকে আবার এক্সিকিউটিভ ল বলা হয় এক্সিকিউটিভ লেজিসলেশনও বলা হয় তাহলে আমাদের ইনক্লুসিভ ডেফিনিশনের মধ্যে কোনটা প্যারেন্ট ল কোনটা কি সাবঅর্ডিনেট ল সেটা আমাদেরকে দেখতে হবে এখন বলছি হচ্ছে তোমার স্যামন নামে একজন জুরিস্ট স্যামন নামে একজন জুরিস্ট সেই জুরিসপ্রুডেন্সের ওনার কি আছে বই আছে স্যামন সেই স্যামন হচ্ছে বলছে যে সুপ্রিম লেজিসলেশন কি তো উনি স্যামন বলছে যে তোমার একটা লেজিসলেশন এই যে সুপ্রিম বা সাবঅর্ডিনেট একটা আইন হবে কি হয় সুপ্রিম অথবা কি সাবঅর্ডিনেট তার মানে কি স্যামন ইয়ে থেকে এই ধারণা থেকে পাওয়া যায় হচ্ছে তোমার ল হচ্ছে তোমার দুই ধরনের একটা হচ্ছে প্যারেন্ট ল কি সুপ্রিম ল আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ল এখন এটা সেমন হচ্ছে তোমার এই সুপ্রিম লকে ডিফাইন করা আছে সুপ্রিম ল কি আমরা কিন্তু এটা এই বাংলাদেশ পার্সপেক্টিভে এখানে বাংলাদেশ কনস্টিটিউশন কি সুপ্রিম ল অফ দ্য কি ল্যান্ড অথবা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এখানে সেভেন যে সুপ্রিম লয়ের কথা বলছে সেটা কিন্তু কনস্টিটিউশন কথা বলছে না সেটা কিন্তু কাকে বলছে কনস্টিটিউশন থেকে যে বিষয়গুলো যে আইনগুলো বেনিফিট পায় হ্যাঁ সেটাকে বলা আছে সেইগুলোকে বলা আছে সুপ্রিম ল অফ দ্য সুপ্রিম লেজিসলেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে কি দ্যাট ল which proceeds from any legislative authority any supreme legislative authority or sovereign authority and basically which is therefore capable of being repealed or annulled or controlled by the any other
লেজিসলেটিভ অথরিটি। বেসিক্যালি তারপরে সুপ্রিম লেজিসলেশন হচ্ছে এমন একটা আইন যেটা কি যেটা কোথা থেকে আসে? সুপ্রিম অথরিটি থেকে আসে। সুপ্রিম অথরিটি থেকে আসে। সুপ্রিম অথরিটি থেকে আসে। তারপরে সুপ্রিম অথরিটি দ্বারা পাস করা হয় যে আইনটা সুপ্রিম অথরিটি থেকে সুপ্রিম অথরিটি দ্বারা পাস করা হয় সেটা হচ্ছে তোমার কি সুপ্রিম লেজিসলেশন। এবং সেই আইনটা হচ্ছে অন্য কোনো লেজিসলেটিভ অথরিটি কি করতে পারে না, বাতিল করতে পারে না। অন্য এনি আদার লেজিসলেটিভ অথরিটি বাতিল করতে পারে না। তার মানে যদি আমরা আমাদের কনস্টিটিউশন ল এর পার্সপেক্টিভ যদি বলি ইন আওয়ার কনস্টিটিউশনাল ভিউ, তাহলে সেই সুপ্রিম লেজিসলেশন আর লজ মেড বাই দ্য সুপ্রিম লেজিসলেটিভ অথরিটি। সুপ্রিম লেজিসলেটিভ অথরিটি এখানে কি? সুপ্রিম লেজিসলেটিভ অথরিটি হচ্ছে পার্লামেন্ট, সুপ্রিম লেজিসলেটিভ অথরিটি হচ্ছে যে প্রেসিডেন্ট। পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের সাথে আমরা তো জানি যে আইন বিভাগের কাজ হচ্ছে কি, লেজিসলেটিভ অথরিটির কাজ হচ্ছে, লেজিসলেটিভ অর্গানের কাজ হচ্ছে আইন তৈরি করা। আবার এখানে আবার প্রেসিডেন্ট আসলো, প্রেসিডেন্ট আসলো কোথা থেকে, তাই না? এটা তো কোশ্চেন যেতে পারে প্রেসিডেন্ট আসলো কোথা থেকে। তাই এখানে প্রেসিডেন্টকে মানে পার্লামেন্টকে আমাদের সংবিধানের আর্টিকেল 65 হচ্ছে এম্পাওয়ার করেছে আইন তৈরি করার জন্য। আইন তৈরি করা এই লেজিসলেটিভ অথরিটিটা আমাদের সংবিধানের আর্টিকেল 65 কি দায়িত্ব দিয়েছে, এম্পাওয়ার করেছে, ট্রাস্ট করেছে লেজিসলেটিভ অথরিটি আইন তো ল মেকিং পাওয়ারটা পার্লামেন্টকে দিয়েছে আর্টিকেল 65। আবার অন্যদিকে আর্টিকেল 93 অর্থাৎ কনস্টিটিউশন বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 93 রাষ্ট্রপতিকে ল মেকিং পাওয়ার দেওয়া হয়েছে। ল মেকিং পাওয়ার দেওয়া হয়েছে। তার মানে রাষ্ট্রপতিরও কি রয়েছে? লেজিসলেটিভ অথরিটি রয়েছে, আইন তৈরি করার ক্ষমতা রয়েছে। এবং রাষ্ট্রপতি কি এটা পার্লামেন্ট যে আইন তৈরি করে সেটা হচ্ছে লেজিসলেশন, প্যারেন্ট ল। তার মানে আমাদের কনস্টিটিউশন পার্সপেক্টিভে প্যারেন্ট লস আর those laws passed by the supreme legislative authority or supreme sovereign authority to make laws আইন তৈরি করার জন্য according to the provisions of the constitution of Bangladesh। বাংলাদেশ সংবিধানের বিধানের আলোকে আইন তৈরি করার জন্য সুপ্রিম অথরিটি মানে ক্ষমতাপ্রাপ্ত to empowered with making the laws according to the constitution। ক্ষমতাপ্রাপ্ত যে সুপ্রিম লেজিসলেটিভ অথরিটি প্রত্যেক যে আইনগুলো পাস করা হয় সেটা হচ্ছে কি প্যারেন্ট ল। সেটা কি প্যারেন্টস ল। প্যারেন্টস আমরা বলি না প্যারেন্টস মাতা পিতা। প্যারেন্টস মানে হচ্ছে কি মা অথবা বাবা নাকি, সেটা হচ্ছে তোমার প্যারেন্টস। সে প্যারেন্ট ল মানে কি মূল আইন। এটাকে বাংলা বলে কি মূল আইন। তাহলে যে প্যারেন্ট ল বলতে কি হচ্ছে বাংলাদেশ সংবিধানের আলোকে প্যারেন্ট ল হচ্ছে এই সুপ্রিম লেজিসলেটিভ অথরিটি অফ সভরেন অথরিটি কর্তৃক বাংলাদেশ সংবিধানের আলোকে ক্ষমতা প্রাপ্ত হয়ে যে আইন তৈরি করে সেটা হচ্ছে কি প্যারেন্ট ল। আর্টিকেল 65 হচ্ছে পার্লামেন্টকে সে আইন তৈরি করার ক্ষমতা দিয়েছে। সে আইনের নাম হচ্ছে অ্যাক্ট অফ পার্লামেন্ট, অ্যাক্ট যেটাকে বলা হয় অ্যাক্ট। আর বাংলাদেশ সংবিধান আর্টিকেল 93 রাষ্ট্রপতিকে সে আইন তৈরি করার ক্ষমতা দিয়েছে। সে আইনের নাম কি অর্ডিন্যান্স। সে আইনের নাম কি অর্ডিন্যান্স। আবার বাংলাদেশ সংবিধান হচ্ছে ভোট শিডিউলের মাধ্যমে চতুর্থ তফসিলের মাধ্যমে সংবিধানের এখানে রাষ্ট্রপতিকেও কি করা হয়েছে আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছিল। আবার পরবর্তী এর আগে থেকে দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাম শুনেছেন? দ্য প্রক্লেমেশন যেটার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের যে একটা লিগালিটি পেয়েছে, একটা লিগাল বেস পেয়েছে। বাংলাদেশ রাষ্ট্র হচ্ছে আইনগতভাবে কি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কোন আইনের মাধ্যমে? যেটাকে আমরা ইন্টারভিউ কনস্টিটিউশন অন্তর্বর্তীকালীন সংবিধানের কথা বলি। অন্তর্বর্তীকালীন সংবিধানের কথা বলি, তাই না? সে অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টা ছিল? দুইটা ছিল। একটা হচ্ছে দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971, আর একটা হচ্ছে কি দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972। এই দুইটা যে ইন্টারিম কনস্টিটিউশনের আলোকে রাষ্ট্রপতি আইন তৈরি করার যে ক্ষমতা পেয়েছিল সেটা হচ্ছে অর্ডার। সেটার নাম কি অর্ডার, যেটাকে আবার বলা হয় প্রেসিডেন্সিয়াল অর্ডার বলা হয়। প্রেসিডেন্সিয়াল কি অর্ডার বলা হয়। তাহলে কি রাষ্ট্রপতি এবং অথবা পার্লামেন্ট কর্তৃক যে আইন তৈরি করা হয় সেগুলো কি প্যারেন্ট ল। মানে পার্লামেন্ট আইন তৈরি করে কি অ্যাক্ট, রাষ্ট্রপতি আইন তৈরি করে কি অর্ডিন্যান্স, রাষ্ট্রপতি আইন তৈরি কি অর্ডার। এগুলো সবগুলো কি
প্যারেন্ট ল। প্যারেন্ট ল। কেন রাষ্ট্রপতি যেগুলো আইন তৈরি করে সেগুলোকে কেন প্যারেন্ট ল বলা হয়? কারণ আমাদের তো আইনে পার্লামেন্টের মূল কাজ হচ্ছে কি? মূল কাজ মেকিং ল। আইন কি তৈরি করা, এবং সেই আইন তৈরি করার কাজটা সেই লেজিসলেটিভ অথরিটিটা আবার প্রেসিডেন্টকে দেওয়া হয়। কখন দেওয়া হয়? সিচুয়েশন রয়েছে, সিচুয়েশন রয়েছে। যখন বলা হয় থেকে অর্ডিন্যান্স কখন তৈরি করে? অর্ডিন্যান্স তৈরি করে যখন রাষ্ট্রপতি, যখন পার্লামেন্ট যখন সেশনে থাকে না, অধিবেশনে থাকে না, অথবা পার্লামেন্ট যখন ভেঙে যায়, পার্লামেন্ট ভেঙে গেছে না, এখন ইন্টারিম, এখন কি যে সময় চলতেছে সেই সময় ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে চলছে, ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে চলছে, যে সংবিধান অনুযায়ী যদি দেশ চলে, তাহলে এক্ষেত্রে কি আর্টিকেল 93 অনুসারে রাষ্ট্রপতি কী করতেছে? সব অর্ডিন্যান্স তৈরি করতেছে। সেশন মানে পার্লামেন্টের তো যখন পার্লামেন্ট থাকে, যখন পার্লামেন্ট কনস্টিটিউটেড হয়, তখন হচ্ছে পার্লামেন্ট সেশনে থাকে, আবার থাকে না। যখন থাকে না, তখন যদি কোনো ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয়, এমন সার্কামস্টেন্সেস যে অ্যাপিয়ার হুইচ রেন্ডার ইমিডিয়েট অ্যাকশন নেসেসারি, তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি কী করে? হ্যাঁ, যখন সেশনে থাকে না, পার্লামেন্ট অধিবেশনে থাকে না, সে অধিবেশন থাকে না, সেই সময়কালে যদি জরুরি প্রয়োজনে যদি আইন তৈরি করতে হয়, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স তৈরি করতে পারে। আবার হচ্ছে কি, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স তৈরি করতে পারে কখন? আবার হচ্ছে যখন কি পার্লামেন্ট যখন ভেঙে যায়, তাহলে এখন কি 2024 সালে যে পার্লামেন্ট গঠিত হয়েছিল, সেই পার্লামেন্ট কি ভেঙে যাচ্ছে, রাষ্ট্রপতি সেই পার্লামেন্ট ভেঙে দিয়েছে। সেই এর ফলে কি যে পার্লামেন্টে কি আর আইন তৈরি করার ক্ষমতা আছে? পার্লামেন্ট যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্টের যে আইন তৈরি যে করার যে ক্ষমতা, এটা কে করবে? রাষ্ট্রপতি, লেজিসলেটিভ অথরিটি রাষ্ট্রপতি আছে। এরপর হচ্ছে এটা তো পার্লামেন্ট যখন সেশনে থাকে না, পার্লামেন্ট যখন ভেঙে যায়, হ্যাঁ 2 মিনিট, তখন হচ্ছে রাষ্ট্রপতি আইন তৈরি করে। এরপরে তোমার প্রি কনস্টিটিউশনাল যে পিরিয়ড, যেটা প্রি কনস্টিটিউশনাল সংবিধান আসার আগে রাষ্ট্রপতি আইন তৈরি করত। কি সংবিধান আসার আগে রাষ্ট্রপতি আইন তৈরি করত? যে কি আইন তৈরি করতো? অর্ডার তৈরি করতো, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যা কিসের মাধ্যমে? প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971 আর দ্য প্রভিশনাল অর্ডার অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন। এইটা দিয়ে কি দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার, এইটা এই দুইটা আইনের মাধ্যমে, এইটারই কনস্টিটিউশন বলে যেগুলোকে, সেগুলোর মাধ্যমে রাষ্ট্রপতি আইন তৈরি করতো। এই তিনটাই হচ্ছে তোমার কি প্যারেন্ট ল। বাকিগুলো কি? আবার অর্ডার হচ্ছে, আবার কি রয়েছে তোমার সাবঅর্ডিনেট ল রয়েছে, অর্ডার আবার সাবঅর্ডিনেট ল রয়েছে। এরপরে কি রয়েছে? তুমি অর্ডার দিতে পারো, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার, আর কি অর্ডার কি সাবঅর্ডিনেট ল রয়েছে, সাবঅর্ডিনেট ল রয়েছে। তার মানে অ্যাক্ট অর্ডিন্যান্স, ল এর যে ইনক্লুসিভ ডেফিনিশনের মধ্যে যদি ল, এই অ্যাক্ট অর্ডিন্যান্স এবং এই অর্ডার যদি বাদ দিয়ে দিই, তাহলে আবার সাবঅর্ডিনেট অর্ডার ল হিসেবে অর্ডার আছে। এগুলো কি রয়েছে? অর্ডার, রুলস, রেগুলেশনস, বাইলস, নোটিফিকেশনস, এগুলো কি সব সাবঅর্ডিনেট ল, সব কি সাবঅর্ডিনেট, এবং আদার লিগ্যাল ইনস্ট্রুমেন্টস সব কি সাবঅর্ডিনেট ল। আবার এখানে কাস্টম আবার ইউজেসে কি হিসেবে লিগ্যাল একটা ফোর্স পেয়েছে। যদি কাস্টম ইউজেস যদি কোনো লিগ্যাল ফোর্স পায়, যদি ফোর্স অফ ল থাকে, তাহলে সেক্ষেত্রে কি সেই কাস্টমস ইউজেসে কি হবে? ল হবে। ঠিক আছে? এই সাবঅর্ডিনেট ল এবং যে প্যারেন্ট ল, সাবঅর্ডিনেট ল, এবং এরপরে এই বিভিন্ন যে লগুলা কিভাবে তৈরি করা হয়, এটা বিস্তারিত তোমার লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ কোর্সে পড়বা, যদি স্টুডেন্টস পড়বা। কিন্তু আমি কিন্তু তোমার ল একটা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, যে অ্যাক্ট, আগামী ক্লাসে অ্যাক্ট, অর্ডিন্যান্স, তারপর অর্ডার্স, রুলস, রেগুলেশনস, বাইলস, হ্যাঁ নোটিফিকেশনস, কাস্টম ইউজেস, টোটাল ল সেটা হয়। এরপর যে ল যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ল হচ্ছে তোমার সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে তোমার মিউনিসিপাল ল আর ডোমেস্টিক ল, আর ইন্টারন্যাশনাল ল। মিউনিসিপাল ল মানে রাষ্ট্র যেগুলো আইন তৈরি করা হয় সেগুলো মিউনিসিপাল ল, সবগুলো হচ্ছে মিউনিসিপাল ল। যে আমরা যে লয়ের ডেফিনিশনের কথা বললাম, সেগুলো কি সব মিউনিসিপাল ল, সব মিউনিসিপাল। ডোমেস্টিক ল, ইন্টারন্যাশনাল ল তো এটা তো তুচ্ছ। ইন্টারন্যাশনাল স্টেট যখন এই গ্রুপ অফ স্টেটস যখন কোনো আইন তৈরি করে তারা সম্মত হয়ে, তখন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। তারপরে ল হচ্ছে লকে দুইটা ক্যাটাগরি, প্রাইভেটলি দুইটা ক্যাটাগরি বিভক্ত করা হয়েছে, মিউনিসিপাল ল এবং মিউনিসিপাল ল এর আরেকটা হচ্ছে তোমার কি ডোমেস্টিক ল, আবার অন্যদিকে ইন্টারন্যাশনাল ল। আবার কি ইন্টারন্যাশনাল দুই ধরনের, পাবলিক ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। আবার তোমার যে ডোমেস্টিক ল দুই ধরনের, সেটা পাবলিক ল, প্রাইভেট ল। পাবলিক ল আবার হচ্ছে কি কি হতে পারে? কনস্টিটিউশন ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, ক্রিমিনাল ল। আবার হচ্ছে তোমার প্রাইভেট ল কি হতে পারে? লস রিলেটেড টু পার্সন, লস রিলেটেড টু কি প্রপার্টি। আবার বিভিন্ন ধরনের রয়েছে সিভিল ল,
যে বিজনেস ল, এরপর যে তোমার যে অটোনমিক ল, হ্যাঁ, তারপর যে লেবার ল এবং আদার ল, পার্সোনাল ল। এই তো পার্সোনাল ল, আমরা সেই জায়গায় যাবো। পার্সোনাল ল, ঠিক আছে? পার্সোনাল ল থেকে যে হিন্দু ল, মুসলিম ল, তারপর যে তোমার খ্রিস্টান ল, বুদ্ধিস্ট ল, এইগুলো হচ্ছে তোমার পার্সোনাল ল। পার্সোনাল ল, পার্সোনাল ল মিনস দ্য ল which determines the relations of human being to the religion. ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে যে সম্পর্ক, যে আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার পার্সোনাল ল। বুঝা গেছে? তাহলে আমরা আগামী ক্লাসে যে ল ইজ প্যারেন্ট ল এবং সাবডিভিশন ল, এই ল, যে বিভিন্ন লগুলোকে কিভাবে, কোন অথরিটি কিভাবে কোন সিচুয়েশনে তৈরি করা হয় সেটা দেখে এরপর আমরা ল যে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ল রয়েছে সেগুলো থেকে আমরা লাস্টে গিয়ে যাবো থাকবো কোথায়? পার্সোনাল ল। পার্সোনাল ল হচ্ছে হিন্দু ল, পার্সোনাল ল, মুসলিম ল, পার্সোনাল ল, বুদ্ধিস্ট ল, পার্সোনাল ল, খ্রিস্টান ল হচ্ছে পার্সোনাল। সেই পার্সোনাল মুসলিম লতে যাবো। সে মুসলিম ল কি, সে তখন থেকে আমরা মুসলিমের আসল কি ক্লাস শুরু হবে। তার আগে কিন্তু আমাদের লয় কি বেসিক গুলো জানতে হবে। ওকে, ঠিক আছে? তাহলে আন্দালিপ করে রানুর মতো অবস্থা। বই কিনছি, সব কিনে নেই যদি। Bye. I know it's very difficult time here because there is scorching heat outside. AC is not here, available. The fan is loud, my voice is low. So I think it's transitional. Maybe after the finishing of all first year class, we can move to our assigned classrooms, right? Anyway, so this is Sai Dasan Khalid, so I guess you are quite now familiar with me. Though this is my first encounter with all of you. So how are you doing? How is going your first year? Have you got your allotted seats? No. No, sir. Is the process going on? Sir, after that, এমনি ফোন করা হয়েছে আমাদের। পিছনে শোনা যাচ্ছে না, তাহলে ফ্যান অফ করে দিতে হবে। আসলে শোনা যাচ্ছে না, উত্তর শোনা যাচ্ছে না। এখানে তো আমি একটু অ্যাভেলেবেল নাই। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে পিছনে? লাস্টে? That's the problem. Maybe. তাহলে আমি তোমাদের কাছাকাছি চলে আসি। আমরা এসে মুড়ি খেয়ে স্যার মাঝখানে থেকে
এখন আর আমি স্যার এখানে থাকুন শোনা যায় এখন শোনা যায় So, I guess all of you have gone through your course plan and syllabus. What am I saying? নো স্যার Course plan? It has been already shared in your WhatsApp group. So let's go through it. এটা আমাদের কি ফলো করতে হবে because we will strictly comply with the course plan and syllabus. এবং আমার ক্লাস হবে এরকম কোনো নোটিশ হবে না বিকজ মাই ক্লাস ইজ অলওয়েজ অন আনটিল আনলেস আই মেক ইট অফ সো আমাকে ফোন করে স্যার কালকে কি ক্লাস হবে নো নিডস মাই ক্লাস ইজ অলওয়েজ অন if there is no notice otherwise. Okay. So the responsibility of this year is very much limited. Only two things should be required by the class representatives. The first thing is the logistics support. So there is no logistics, I guess. But usually I take class on PowerPoints. So before my transit to the class, make sure the projector is on, the PC is on, the board is clear. Okay. The AC is working. So the logistics, make sure the logistics are functional. That's the main point. Anyway, and I will not take much time of you because at 11:30 we have an academic meeting to attend. So I have just come here actually to get introduced with all of you, but maybe it will be time consuming to get introduced with all of you, right? But we will know each other in course of time. My class will be very much inclusive. I appreciate your participation, effective participation. You can ask any question at any point of lecture. There is no question such as silly, stupid, or anything else. If you have anything in your mind, if you use the Facebook, there is a what's on your mind. So you are most welcome at any point of time. If there is any question popping out in your mind, please don't hesitate, raise your hand, deliver your questions. I will be ready to answer. Okay. So please interact, please get engaged and participate. Because the class should not be monologue or one-way delivery. So I am not here to actually deliver my lecture and you will be the active listeners. Okay? And I have already mentioned in my course plan what will be my teaching methods. So I will be divided into different groups, maximum 5 members in each group. I will make the group to make sure the diversity and the gender representation. And you will be supposed to submit response paper to the world. Response paper. So what is response paper? So I will provide a detailed guideline on how to write a response paper. Response paper means response. Response means reaction. Okay. So whenever you watch a movie, it's a 3-hour long movie. After watching the movie, you get some reactions, you get some responses. Maybe some parts of the movie you liked, maybe some parts you didn't like. Maybe you have your own view, own suggestions, you have generated your own views. You are thinking that the movie should not be end in such a way or should not rotate the things in such a way. So accordingly, I will provide you with all sessions, in all sessions, I will provide you relevant reading materials, articles. You have to go through those articles, all of you, irrespective of your groups. You have to go through your articles and the members who are assigned with particular
session or topic or article, you have to submit a response paper of 500 words, summary. Actually, it's not summary. Maybe the response will contain 1/3 of the summary of the article, but the other parts may include, for example, the points on which you agreed with the author, the points which you did not agree, and if you have your own suggestions or if you have your own dissenting views. Am I clear? Amar kotha ki bujhe jacche? Yes, sir. So don't get panicked. So it will be a journey of fun, and hopefully we will learn together. We will not leave anyone behind. We want to work together. আমি এটা বিশ্বাস করি না যে এই একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে and there will get priority. বৈষম্যহীনতার বিরুদ্ধেই তো আমাদের নতুন বাংলাদেশ, তাই না? So my policy is to work on equal footing. So equal participation is necessary, and attending my class is vital because I do not follow the previous exam question papers. I only follow them not to repeat. Bulu jano repeat now. So the questions will be prepared on the class discussions, on the reading materials I supply, and on the articles you have consulted, right? So you should not follow the previous questions. I don't know how have you passed your HSC or SSC. আমাদের সময় যখন আমরা SSC পাস করেছি তখন আমাদের একটা প্রবণতা ছিল যে বিগত বছরের প্রশ্ন দেখে বর্তমানের প্রস্তুতি নেওয়া হয়। তারপর হচ্ছে দিগদর্শন একটা গাইড ছিল, সেখানে একটা স্টার দেওয়া থাকতো 4 স্টার 5 স্টার। 5 স্টার মানে হচ্ছে বেশি আসবে, মাস্ট আসবে। বিগত বছরের প্রশ্ন আসবেই না, একটু করার দরকার নাই। তার আগের বছরের প্রশ্ন আবার বেশি আসার সম্ভাবনা। তো আমার কোর্সে এগুলো হবে না। So if you want to make a good grade, you need to attend the class. Because I will attend the class regularly. সবার আগে আমার সিলেবাস শেষ হবে, রাইট? যেমন এখন সব ইয়ারের ক্লাস চলতেছে, ইটস নট দ্যাট আমার কিন্তু সিলেবাস শেষ, থার্ড ইয়ারও শেষ হয়ে গেছে, ফার্স্ট ইয়ারও শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি ফার্স্ট ইয়ারে চলে গেছিলাম, দেখলাম হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্লাস। সো I will attend the class regularly, so I expect that you will also attend. সুতরাং সারা বছর পড়াশোনা না করে কিছু প্রশ্ন মুখস্থ করে এসে পরীক্ষার হলে বিগত বছর প্রশ্ন ভালো করার সুযোগ নাই। So that is the cardinal principle if you want to make a good grade. Number one. Number two, there are some ground rules. For example, you can enter into my class at any time. যে কোনো সময় আমার ক্লাসে ঢোকা যাবে, যে কোনো সময় আমার ক্লাস থেকে বের হয়ে যাওয়া যাবে। আমার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নাই। ইটস ইউর ক্লাস। আমি এখানে কোনো মোবাইল সম্রাট নই যে আমার কাছ থেকে পারমিশন দিতে হবে। বাট ডু নট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করা যাবে। ইটস ইউর ক্লাস। তোমার ক্লাসে তুমি তোমার ক্লাসে তুমি বের হয়ে যাবে। ইফ ইউ হ্যাভ এনি ইম্পর্টেন্ট ফোন কল, ইফ ইউ নিড টু অ্যাটেন্ড, ইয়েস, রাইট নাও glaring example. Maybe someone is calling which cannot be avoided. কোথায় তুমি এখন কথা anyway, so you are most welcome, but আমাকে ডিস্টার্ব করা যাবে না। আমাকে ডিস্টার্ব মানে কি? পাশের জনের সাথে কথা বলা। যদি পাশের জনের সাথে কথা বলতে হয়, দুজনে বেরিয়ে যাও, বাইরে যাও, চা খাও, কফি খাও, কথা বলা শেষ করো। If you want to attend the class again, come back. You are most welcome. Entry and re-entry is always allowed, but side talking is not allowed. এইটার ব্যাপারে আমি জিরো টলারেন্স, কারণ এই স্বাধীনতা আমি নিয়েছি। এত তাড়াতাড়ি শেষ, ওকে। সো সাইড টপিক করা যাবে না, এবং আমার কাছ থেকে অনুমতি নেওয়া যাবে না, পারমিশন নেওয়ার কিছু নেই। চলে যাও, ওকে। কিন্তু রোল কল করে ফেলার পরে যদি কেউ প্রবেশ করে, তার অ্যাটেন্ডেন্স আর দেওয়া হবে until unless there is an exceptional situation. Anyway, so my course is legal history and legal system of Bangladesh. Can you hear me? Am I audible? Okay. So we have two parts. One is the historical background. The other one is the legal system of Bangladesh.
but I will focus more on system rather than history. We know, we should know history to understand the present legal system, but my focus will be more on the legal system. Okay, so we will have multiple classes on historical background, but I will focus more classes, more lectures will be on the structures and the legal system. And this is the very important course because it's the legal system itself is not a law. So it's actually a combination of all laws, many. And we know how the law functions, what is the purposes of law, how the law is applied, what are the mechanisms, state machineries that executes the law, that implements the law, how the law is made, enacted, adopted, right? How the law is enforced by the law enforcing agencies, what are their functions, what they can do and what they cannot. So this is the syllabus of our course, legal history, legal system. So I have already shared the course syllabus with you. Read again and again and you will get a good grasp of whole syllabus. And I appreciate you, the choosing of law as a subject. The law is such a subject, we can call it generation right? So এই বিষকে আলো বেশি ফেললে এটা মধু হয়ে যাবে আর otherwise it will intoxicate you. Your happiness is lost forever. You cannot remain happy no longer after you become a law student. How? আমরা সবাই অসুখী হয়ে যাব। আমি নিজেও একজন অসুখী মানুষ ল পড়ার পর। কেন অসুখী? মানুষের জন্য অসুখ। মানুষের অসুখ দেখলে, মানুষের সাফারিং দেখলে we cannot sit idle, we cannot see witness it without doing anything. The sparks will ignite, So law হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমি ইনজাস্টিস দেখবো, যেখানে আমি ডিসক্রিমিনেশন দেখবো, যেখানে আমি অন্যায় দেখবো, আইনের ব্যত্যয় দেখবো, লেভিলস দেখবো, রাইট, ডিপার্চার ফ্রম দ্য লজ এন্ড এথিক্স দেখবো, সেখানে কিন্তু আমাদের অন্তরের ভিতরে প্রকাশ করে we cannot remain silent. So that is the one of the drawbacks of studying law. Law পড়লে তোমার মানে যে কোনো কিছু বিনা বাক্যবে সাবমিসিভ রোল এটা থাকবে না। ল মেয়েদেরকে অনেক ক্ষেত্রে ছেলেরা বিয়ে করতে চায় না, বিশেষ করে তারা বিয়ে করতে চায় না, এটা ফিল্টার হয়ে যায় অটো। যারা দুবাইওয়ালা টাকা আছে এরা বিয়ে করবে না, লেখাপড়া নাই বিয়ে করবে, কারণ তারা মনে করে এ লজ আছে আমার কাছ থেকে ওকে আমি দমিয়ে রাখতে পারবো, ওকে আমি সাবমিসিভ করে রাখতে পারবো না বিনা কারণে, ওর উপর আমি জোর জুলুম খাটাতে পারবো। একটা মানুষ হিসেবে আমার যে ফ্রিডম, একটা মানুষ হিসেবে আমার যে লিবার্টি, আমার যে আত্মনিয়ন্ত্রণের সেলফ ডিটারমিনেশন, ফ্রিডম, এটা লর মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া যায়। দিস ইজ দ্য ডিস্টিংশন বিটুইন দ্য ল স্টুডেন্ট অ্যান্ড দ্য আদার ডিসিপ্লিনস। সো আমি মনে করি এটা ভালো, তাহলে ফিল্টার হয়ে যাবে যে আমাদের লর মেয়েদেরকে বিয়ে করে সেটা জেনেই বিয়ে করে যে শি ইজ এন এম্পাওয়ার্ড গার্ল, শি ইজ সেলফ কনসিয়াস অফ হার রাইটস। আবার অ্যাডভোকেট যারা ছেলে এদেরকে মেয়ে বিয়ে দিতে চায়, কারণ কি প্যাঁচ বেশি এদের, ঘর ভাড়া দিতে চায় না। কেন ঘর ভাড়া দিতে চায় না? এটা একটা মুশকিল আছে। ঘর ভাড়া নিলে যেটা হয় সেটা হচ্ছে অনেকেই বলে আর কি যে ঘর ভাড়া নেওয়ার পরে 2 মাস পরে ওই অ্যাডভোকেট বাড়িওয়ালার কাছে উল্টা নোটিশ পাঠায়, আপনি ভাড়া দিচ্ছেন না কেন। সো এগুলো প্রচলিত কথা যে লয়াররা এই প্যাঁচ বেশি, জ্ঞানজাম বেশি করে, যে কোনো কিছুকে রাস্তাঘাটে কোনো অন্যায় দেখলে আমরা চুপ করে থাকতে পারি না। বাট উই কনসিডার ইট অ্যাজ আওয়ার স্পেশালিটি and that makes us distinct from the other species of human beings. Right? So law is empowerment and law is life, life is law. আমার একটা লেখা আছে, তুমি এটা গুগলে সার্চ দিলে পাবা, বা সেমিনার লাইব্রেরিতে আমার একটা বই আছে আইনা নামে একটা অনুষ্ঠানে লেখা, সে আইনের বইয়ের ভিতরে এটা আছে।
সেভেন লাইব্রেরিতে আছে, আমাদের লাইব্রেরির মিরাবাই বেশি পাওয়া, সেখানে লেখা আছে দুটো আর্টিকেল আছে, সেই আর্টিকেলটা পড়ার অনুরোধ করছে। একটি হচ্ছে আমি কেন আইন করেছি, আমি কেন আইন করেছি, একেবারে আমার ব্যক্তিগত অভিমত, রাইট। আরেকটি হচ্ছে আইন করে কি হবে, আইন আমরা কেন করব, হচ্ছে আমি কেন আইন করেছি, মোর অফ ফিলোসফিক্যাল, মোর অফ স্পিরিচুয়াল, মোর অফ পার্সোনাল রিজনিং। অ্যান্ড আমি কেন আইন করেছি বা কেন আইন করবো, এটা হচ্ছে আইন করে আমি কী হব, হোয়াট ইজ মাই কেরিয়ার প্রসপেক্টস। সো আমি মনে করি যে ল পড়ার আগের জীবন আর ল পড়ার পরের জীবন কোনো সময় একই হবে না, একই হবে না, রাইট। আমি জানি অনেকেই এখানে পরিবারের চাপে লতে ভর্তি হয়েছে, অনেকেই হয়তো অন্য সাবজেক্ট পছন্দ ছিল, কাঙ্ক্ষিত নাম্বার পায় নাই, আসে নাই, অনেকে ইংলিশের পড়ার ইচ্ছে ছিল, ডিগ্রি, অনেকে ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল। ডাক্তারের সাথে ল সম্পর্ক আছে। ফর এক্সাম্পল, আমি যে রিসেন্টগুলো করতেছি এগুলো সব ডাক্তারদের সাথে, মেডিকেল ল নয়, হেলথ ল নেই। সো আমি হংকং ইউনিভার্সিটিতে আমার যে মাস্টার্স ছিল সেটাও কিন্তু হেলথ ল হতো। তো আমি পুরোপুরি এখন, আমি যদিও পুরোপুরি আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমরা ডাক্তারের দিকে চলে গেছি, হেলথে চলে গেছি। সো ল ইজ মাল্টিডিসিপ্লিনারি এবং we don't have enough time. You know, law governs our lives from birth to death, even before the birth and after the death. How? আমাদের জীবনের শুরু থেকে, এমনকি জীবন শুরু থেকে এবং মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর পরেও ল আমাদের উপরে এফেক্ট, ল আমাদেরকে ছাড়ে না। এটা এমন একটা বন্ধন যেখানে ব্রেকআপ সম্ভব না, রাইট? ব্রেকআপ সম্ভব না, আমাদেরকে ছাড়বে না। ফর এক্সাম্পল, এই যে আমি বললাম জন্মেরও আগে থেকে ল ফিরে আসে। হাউ? যখন তুমি মায়ের গর্ভে এসছো, when you are in your mother's womb, right? পৃথিবীতে আসো না, তোমার জন্ম হয় নাই, you are a fetus, you are womb, you are embryo in your mother's womb. The law is protecting you, right? তা আমাদের এই ক্রিমিনোলজি কোর্সের মধ্যে আমরা এটা নিজেদের মধ্যে যাবো কীভাবে এটা প্রোটেক্ট করে। For example, right to abortion is not legalized in Bangladesh unless there is a medical necessity. So right to abortion. For example, আমরা এখন একটা কমন কথা শুনি যে my body my choice. আমার শরীর, আমি কি যা ইচ্ছা আমি তাই করতে পারি, but our law does not permit that. The law doesn't believe in it. My body, but I cannot do as my wish. I do not have absolute discretionary powers on my body. The law regulates my choice. প্রথমে যদি তার আগে আসি, ভ্রূণ আসার আগে তো আগে বিয়ে হইতে হবে। বিয়ে ছাড়া ভ্রূণ আনা, it is prohibited, it is illegal. The child without convening a marriage, that is illegal. But maybe that is legal in some other countries. For example, Cristiano Ronaldo তো অনেক বাচ্চা কাচ্চা আছে, মাকে কেউ জানে না। আবার মেসিকে আমরা দেখলাম যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, অনেক বছর পরে কি সে কি করেছে, বিয়ে করেছে। সো ইট ইজ, সেখানে তো এই লটা আছে, দেয়ার ল ইজ ডিফারেন্ট দ্যান আস। আমাদের বাংলাদেশে বিবাহ সম্পর্কের বাইরে সন্তানের বৈধতা নাই, কিছু লিমিটেড ক্ষেত্র ছাড়া। ফর এক্সাম্পল, রেপ, দ্য চাইল্ড বর্ন আউট অফ রেপ, তাহলে সেটা রাষ্ট্র তাকে স্বীকৃতি দিচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ইউজুয়ালি স্বীকৃতি না, তাহলে আমাকে বাচ্চা উৎপাদন করতে গেলে, গর্ভের মধ্যে ভ্রূণ আনতে গেলে আমাকে প্রথমে একটা লিগাল প্রসেসে যাইতে হবে। তোমাদের সিরাজি স্যার নিশ্চয়ই স্টার্ট করছে কিনা আমি জানি না, ম্যারেজ করা শুরু করছে না, করাবে ভেরি ইন্টারেস্টিং, বিয়ে কীভাবে করতে হবে। এখন আমাদের মনে হতে আরে আমার কি আমি করবো রাষ্ট্রের, কিন্তু আশা করি যে সিরাজি এটা ভালোভাবে কভার করবে যে বিয়ে ইচ্ছে মতো করা যায় না। আমি কাকে বিয়ে করবো এটা ল ঠিক করে দিচ্ছি। আমি মুসলিম হয়ে একজন অগ্নি উপাসককে বিয়ে করতে পারি না, ওর সেবাকে বিয়ে করতে, হিন্দুকে আমি বিয়ে করতে পারি, পিতা বিয়ে হইতে হবে, রাইট? যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারা জান। তাহলে আমি কাকে বিয়ে করবো, এটা মুসলিম হতে হবে, সাক্ষী থাকতে হবে, হিজাব প্রস্তাব থাকতে হবে, কবুল করতে হবে, তার মোহর থাকতে হবে, উইটনেস থাকতে হবে, তাহলে বিয়ে হবে। আবার আমি কি যতজন ইচ্ছা ততজন বিয়ে করতে পারি? পারি না তো। এটারও কিন্তু নাম্বার অফ ওয়াইফস, নাম্বার অফ স্পাউস নির্ধারণ করে দিচ্ছে। তারপরে হচ্ছে আমি একজনকে বিয়ে করলাম, ওটা ভালো লাগছে না, ওকে রেখে আরেকজনকে বিয়ে করলাম, ওকে বহাল
এটা পানিশেবল অফেন্স। বিয়ে বৈধ হবে না, এটা পানিশেবল অফেন্স। সো আই গেস Shiraji will talk on that later on the marriage class. এটা হলো বিয়ে। ডিভোর্স, বিয়ের ক্ষেত্রে কি আমার দুই বোনকে ভালো লেগে গেছে, আমি কি বিয়ে করতে পারবো? এখন ওয়েস্টার্ন লিবারেলাইজেশনটা বললো যে মাই ওয়ার্ল্ড মাই চয়েস, আমি কাকে বিয়ে করবো না আসলে সেখানে মুসলিম করতে পারে না। বাট আমাদের মুসলিম ল, আমাদের হিন্দু ল, আমাদের খ্রিস্টান ল কিন্তু সেখানে ইন্টারভিন করে যে আমি ইচ্ছা মতো বিয়ে করতে পারবো না। ওকে, ইচ্ছা মতো ডিভোর্সও করা যাবে, ডিভোর্সও করা যাবে না ইচ্ছা মতো, মনে চাইলে ডিভোর্স করে দিলাম না। তখন এগুলো নিয়ে পার্সোনাল ল নিয়ে আমার আলাদা ক্লাস আছে, সো উই উইল হ্যাভ ডিটেইল ডিসকাশন অন দ্যাট। আমি সেখানে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, ভ্রূণ আসার আগে আমি কাকে বিয়ে করব ভ্রূণ আনার জন্য, সেটাও কিন্তু একটা লিগ্যাল প্রসেস। এবং এটা শুধু ল স্টুডেন্টের জন্য কার্যকর না, বিবিএ যে করতেছে তারও কিন্তু লিগ্যাল প্রসেসের ভিতরে বিয়ে করতে হবে। যে কম্পিউটার সায়েন্সে করছে সেও সেটাও বলতে হবে না আমি লর সাথে আমি নাই ভাই, আমি কম্পিউটার সায়েন্স, আমি আমার মতো করে বিয়ে করতে চাই। আচ্ছা, বিয়ে হলো, এবার বাচ্চা চলে আসলো। এখন ওই যে বিয়ে ছাড়া বাচ্চা আনা সুযোগ নাই, আইনের সুযোগ নাই। আবার বিয়ে করার পরে যখন বাচ্চা পেটের মধ্যে আসলো, গর্ভ ধারণ করতো, ভ্রূণ তৈরি হইল, এখন এটাকে আমি চাইলাম যেটা আনওয়ান্টেড চাইল্ড, আমি এটাকে অ্যাভয়েড করতে চাই, ফেলে দিতে চাই। আমাদের প্যানাল কোড বলছে যে না, তুমি এভাবে মনের ইচ্ছে মতো ফেলে দিতে, যদি না সেখানে ডাক্তার প্রেসক্রাইব করে যে এটা মেডিকেল নেসেসিটি, if the child, if the embryo is not aborted, the mother's health is at stake, right? Will be jeopardized. In that case, that can be permitted. But otherwise, your personal will is restricted. করা যাবে। এখন বাচ্চাটি জন্ম লাভ করলো, তার মৃত্যু পর্যন্ত যা কিছু তুমি করবে এটা লর আন্ডার। একটা বিল্ডিং বানাতে হবে, নিজের ইচ্ছা মতো আমি বিল্ডিং বানাতে পারবো না, আমাকে বিভিন্ন সংস্থা থেকে পারমিশন নিতে হবে, লাইসেন্স নিতে হবে, বিল্ডিং কোড মেনে চলতে হবে, এনভায়রনমেন্ট ল মেনে চলতে হবে। আমি নদীর পার্ক দখল করে, বনভূমি দখল করে বিল্ডিং বানাতে পারবো? আমি খাবার খাবো, তাহলে আমার দেয়ার ইজ ফুড সেফটি ল। খাবার কীভাবে উৎপাদন হবে, সেই খাবার কোথায় রাখা হচ্ছে, যে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত কী করে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে। আমি ব্যবসা করতে চাই, আমি ইচ্ছা মতো ব্যবসা করতে পারবো না। বাণিজ্য করতে চাই, ইচ্ছা মতো বাণিজ্য করতে পারবো না। বিনিয়োগ করতে চাই, ইচ্ছা মতো বিনিয়োগ করতে পারবো। দ্যাট মিনস হোয়াট এভার ইউ ডু, দ্য ল ইজ দেয়ার। এমন কোনো বিষয় মানে নাই যেটা আইনের মধ্যে, এমন মহাকাশে গিয়ে এখন আমি ধরলাম বাংলাদেশে একজন লোক মার্ডার করছে, তাহলে তো বাংলাদেশের ল অনুযায়ী সে ফাঁসি হবে বা তার সর্বোচ্চ কারাদণ্ড হবে। তাহলে যে মহাকাশ যান গেল, যে এলন মাস্ক স্পেস শাটল পাঠালো না, তাহলে মহাকাশ স্টেশনে গিয়ে ওখানে যদি কোনো রেপ হয়, ওখানে যদি কোনো মার্ডার হয়, তাহলে এটার বিচার কীভাবে হবে? কারণ আমরা তো জানি যে বাংলাদেশের ল ভারতের জন্য অ্যাপ্লিকেবল না, আমেরিকান ল বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না। So there is a national territory. It is called the principle of national sovereignty. That means the law of one country not going to be applied in the territory of other country. So what if an offense, a crime is committed beyond the national territory on the outer space? মনে হয় এটার জন্য কি কোনো আইন আছে? ইন্টারন্যাশনাল স্পেস ল ইজ দেয়ার। মহাকাশে যদি কেউ অপরাধ করে, স্পেস ল, মার্টিন গভীরে চলে গেছে, খনন করছে, মিনারেলস এক্সট্রাক্ট করতেছে, অথবা সাবমেরিনসের ভিতরে কেউ অপরাধ করবে সমুদ্রের নিচে, সেখানেও কিন্তু ল ইজ গভীর সমুদ্র, যেখানে হাই সি, যেখানে কোনো দেশের কোনো ন্যাশনাল জুরিসডিকশন নাই না, সেখানে কি আমি ইচ্ছা মতো কি ওখান থেকে সব মাছ তুলে আমার দেশে নিয়ে আসতে পারবো? সব মিনারেল, সব ন্যাচারাল রিসোর্সেস, মেরিন রিসোর্সেস, ক্যান আই টেক আউট অল দ্য রিসোর্সেস ফ্রম দ্য হাই সি? No, there is limitations. That means law governs our lives throughout all aspects, all spectrum of our lives. তারপর আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার সাথে সাথে ল কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে আমি মনে করি যে বেঁচে থাকতে মনে হয় শুধু ল লাগে, মরে গেলে আর ল দরকার নেই। কারণ মরে গেলে আমাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দুনিয়া থেকে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ল থেকে সম্পর্ক ছিন্ন হয় না। কেন? কারণ মারা যাওয়ার সাথে সাথে যারা তার আত্মীয় স্বজন আছে তাদের উপর ল অ্যাপ্লাই করা শুরু করে। প্রথমে কি আসে? তার সম্পত্তির বন্টন। প্রথমে আসবে যে সে কোনো ওয়াকফ করে গেছে কিনা, কোনো উইল করে গিয়েছে কিনা, তাহলে তার উইলটা প্রথমে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে।
তার প্রপার্টি থেকে টাকা পয়সা আগে নিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, এটা নাম্বার 1। তার সম্পত্তি থাকলে সম্পত্তি থেকে টাকা পয়সা নিয়ে তার দাফনের ব্যবস্থা করতে হবে। সেকেন্ড হচ্ছে তার ওয়াইফের ডাওয়ার যদি আনপেড থাকে দেনমোহর সেটা দিতে হবে। এটা কত গুরুত্বপূর্ণ বিষয় নারীর দেনমোহর, যে নারীর স্ত্রীর দেনমোহর আদায় করার আগে তার সম্পত্তির উত্তরাধিকার স্টার্ট হবে না, অ্যাকর্ডিং টু মুসলিম ল। স্ত্রীর দেনমোহর দিয়ে দিল, তারপরে হচ্ছে যে তার দাফন কাফন হইল, খরচ সম্পত্তি থেকে বহন করা হবে। তারপর দাফন কাফন হওয়ার পরে প্রথমে আসবে যে তার দেনাদার কেউ আছে কিনা, তার ঋণ পরিশোধ করা হবে, তার রেখে যাওয়া স্টেট। সে ঋণের তালিকার মধ্যে 1 নম্বরে হলো স্ত্রীর হাজবেন্ড ডাওয়ার, স্ত্রীর যে দেনমোহর সেটা হচ্ছে 1 নম্বরে। কেউ ওর কাছ থেকে 1 লাখ টাকা দান নিয়েছিল, এটা 2 নম্বরে। আগে স্ত্রীর দেনমোহর 1 নম্বরে। ইস ল, মুসলিম ল। ঋণ পরিশোধ করার পরে প্রপার্টি রয়ে গেছে, তারপরে এটা শুরু হবে তার সাকসেস, তার ওয়াকফ, তার কোনো উইল যদি থাকে এটা কার্যকর হবে। তারপরে শুরু হবে তার উত্তরাধিকারের সম্পত্তির বন্টন, কে কত অংশ পাবে গড ডিসাইড করেছে। এরপর সে মারা গেল। এখন মারা যাওয়ার পরে আমরা জানি যে জীবিত নারীকে রেপ করলে এটা পানিশেবল অফেন্স, জীবিত এই মানুষকে অপহরণ করলে ইটস এ ক্রিমিনাল অফেন্স, জীবিত মানুষকে হত্যা করা হলে, কিলিং করা হলে, মার্ডার করা হলে ইটস এন অফেন্স, পানিশমেন্ট আছে। হোয়াট ইফ I do the same things with the dead body? আমি কবর দেওয়া হলো, কবর থেকে লাশটা চুরি করে কঙ্কালটা মেডিকেল স্টোরের কাছে 3000 টাকা দিয়ে বিক্রি করে দিল, এটাকে অফেন্স করি, ইটস এন অফেন্স। আমি কি লাশকে জবাই করতে পারি না? জীবিত মানুষকে জবাই করলে যে অফেন্স, লাশকে জবাই করলেও সেম অফেন্স, একই অফেন্স। আমি জীবিত নারীকে রেপ করলে যে অফেন্স, মৃত নারীকে রেপ করলে সেম অফেন্স। যেমন চট্টগ্রামে কিছুদিন আগে জানি না, জেনারেল হসপিটালে একটা ডোমের সহকারীকে অ্যারেস্ট করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে কিশোরী নারী যারা ছিল, কিশোরী যারা ডেড বডি আনা হতো ওদের সাথে সে রেপ করত। এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এটা হচ্ছে ক্রাইম। তার লাশ পচে গেছে, কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল ওখান থেকে চুরি করা যাবে না। কঙ্কাল পাউডার হয়ে গেছে, তার মসলিয়াম আছে, তার স্মৃতিসৌধ আছে, তার কবর আছে, সেই কবরকে অপবিত্র করা যাবে, কবর ভেঙে ফেলা যাবে, সে ক্রাইম। তার মানে মৃত্যুর পরেও ল আমাদের কিন্তু করছে, প্রোটেক্ট করছে। এবং লর একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি ল জানি না, এটা আমার কোনো ডিফেন্স না। ফর এক্সাম্পল, এটাকে যদি আমরা ডিফেন্স হিসেবে গ্রহণ করি, হোয়াট ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ I will commit a crime, I will murder someone, I will rape someone, I will assault someone, and eventually I will say, oh, আমি তো কম্পিউটার সায়েন্সের ছাত্র, আমি তো জানতাম না মানুষকে চুরি মারলে এটা ক্রিমিনাল অফেন্স। জানা ছিল। বাংলাদেশের প্রতিটি নাগরিকের ল জানে, এটা ল অনুমান করে। So after committing a crime, you cannot presume to be innocent that I was unaware that offense, that commission of an act was a crime. So there is no difference. Law is awareness and empowerment. As I have already told about the girls and the boys, when you know the law, you are empowered. You know your rights. You do not need to consult another one because you know what is right for you. What is your claims? What is your entitlements? আমার অধিকার কি সেটা আমি জানি, আমি কি পাবো কি পাবো না এই বিষয়ে আমি জানি। So Justice Mustafa Kamal once said that it is quoted in my article as well, যে আইন করার জীবন আসলে একটা আলাদা। So I am happy on that point that I feel empowered. আমি মনে করি যে আমাকে কেউ ঠকিয়ে যাওয়ার সুযোগ নাই, আমাকে ডিপ্রাইভ করার সুযোগ নাই, আমাকে বঞ্চিত করার সুযোগ নাই। বঞ্চিত করতে পারবে গায়ে জোরে, অস্ত্র দিয়ে, বা আমার উপরে পেশি শক্তি প্রদর্শন করে, কিন্তু যতবার সে এটা করুক না কেন, আমি ততবার বলতে থাকবো যে তুমি যেটা করছো সেটা বেআইনি, আইনের মধ্যে এটা নাই। এই হয়েছে। And law offers diverse career opportunities. So maybe in our next class then আমরা কথা বলবো, otherwise you can go through my write-ups, সেখানে ডিটেল আছে যে আমরা ল পড়ে কোন কোন প্রফেশন আমরা যেতে পারি। আমি যদি একটা কথা বলি, ল পড়ে তুমি বাংলাদেশের যে কোনো ফিল্ডেই যেতে পারো, বিসিএস এর যে কোনো ক্যাডারে ল পড়ে তুমি বিসিএস
সমবায়ে যেতে পারো, বিসিএস পোস্টে যেতে পারো, বিসিএস পুলিশ, বিসিএস কাস্টম, অর্থাৎ নন টেকনিক্যাল যত ক্যাডার আছে সব ক্যাডারে তুমি যাইতে পারো। তুমি যেখানে যাইতে পারো সেখানে অন্য সাবজেক্টের লোকজন যাইতে পারবে না। জুডিশিয়ারি ল ছাড়া যাওয়ার সুযোগ নাই, ল অফিসার ল ছাড়া যাওয়ার সুযোগ নাই, আইন কর্মকর্তা ল ছাড়া যাওয়ার সুযোগ নাই, আইন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল ছাড়া হওয়ার সুযোগ নাই। কিন্তু ওরা যা হইতে পারে সব তুমি হইতে পারো। বাংলা পড়েও তুমি বিসিএস অ্যাক্টিং হতে পারো, ফিলোসফি পড়েও হতে পারো, ল পড়েও হতে পারো। বাংলাদেশ ব্যাংকের এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়া, ল পড়ে তুমি সাধারণ যে এডি পোস্টগুলো আছে সেটা তুমি যাইতে পারো। আবার লর জন্য আলাদা করে কি আছে, লিগ্যাল উইং আছে। প্রত্যেকটা বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই, এমন কোনো কর্পোরেশন নাই, এমন কোনো কোম্পানি নাই যেখানে লিগ্যাল ডিভিশন নেই। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কি আছে, লিগ্যাল উইংস আছে, সেখানে শুধু ল ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারাই শুধুমাত্র যেতে পারে। সুতরাং বিসিএস প্রশাসন, বিসিএস অডিট, বিসিএস আনসার হতে পারো, কাস্টম, বিসিএস সমবায়, বিসিএস খাদ্য, পররাষ্ট্র, ফ্যামিলি প্ল্যানিং, বিসিএস তথ্য, বিসিএস পোস্টাল, বিসিএস পুলিশ, রেলওয়ে, ট্যাক্স, কমার্স, ইকোনমিক, যত ক্যাডার আছে, being a law graduate you can apply, right? কিন্তু তোমার জন্য যে এক্সক্লুসিভ জায়গাগুলো আছে, স্পেশালাইজড জায়গা, সেটা হচ্ছে জুডিশিয়াল। সেখানে অন্য জায়গা থেকে আসার সুযোগ নাই। ল টিচার হওয়া লাইক মি, সেটা অন্য জায়গা থেকে আসার সুযোগ নাই। তুমি চাইলে ল পড়ে সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর কমিশন অফিসার হওয়ার সুযোগ আছে। এটাকে বলা হয় জাজ, অ্যাডভোকেট জেনারেল। কারণ সেনাবাহিনীর জন্য আলাদা কোর্ট আছে, আলাদা ল আছে, ল ছাড়া কিছু নেই। ফলে তাদের আবার এমন লোক লাগে যারা এই সেনাবাহিনীর ল সম্পর্কে জানে, বাংলাদেশের ল সম্পর্কে জানে, লিগাল সিস্টেম জানে। ফলে তারা তোমাদেরকে আইন পাস করার পরে অনার্স এলএলএম থাকলে ইউ ক্যান অলসো বি অ্যান আর্মি অফিসার ইন নেভি, ইন আর্ম ফোর্স, ইন এয়ার ফোর্স অ্যান্ড ইন আর্মি। আইন মন্ত্রণালয়ের আইন সচিব হওয়ার সুযোগ আছে। অর্থাৎ যে আইন আমরা এখানে ক্লাসে পড়বো, এই আইনগুলো কিন্তু বলা হয় যে ল মেকাররা তৈরি করছে, পার্লামেন্ট মেম্বার। তো পার্লামেন্ট মেম্বার আসলে এটা তৈরি করে না, তারা হয়তো মতামত দেয়, কারণ তাদের তো লিগাল এক্সপার্টিস নাই। এটা ড্রাফট করে, এটা ড্রাফটিং উইং আছে, আমরা সেটা ক্লাসে টিচারে দেখবো। সেখানে সহকারী আইন সচিব নেওয়া হয়, সেটা ল ব্যাকগ্রাউন্ড থেকেই নেয়। সমস্ত কর্পোরেট ওয়ার্ল্ড কোম্পানি, সেখানে ল উইং আছে, লিগাল উইং। জেনারেলও যাইতে পারো, লতেও যাইতে পারো। মাল্টিন্যাশনাল কোম্পানিজ, যত ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, ফর এক্সাম্পল ইউনিলিভার, নেসলে, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাটা, গড়ি কুর্সি, চার কুর্সি, ল্যাপটপ, যত প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিতে লিগাল ডিভিশন আছে, লিগাল অ্যাফেয়ার্স আছে। সেখানে তোমার কাজ করার সুযোগ রয়েছে। মোবাইল যে ব্যবহার করতেছি, টেলিকম, এই যে মোবাইল কোম্পানিগুলো, সেখানেও কিন্তু লিগাল ডিভিশন আছে। ইন্টারন্যাশনাল এনজিও, ডেভেলপমেন্ট সেক্টর, জাতিসংঘ, রাইট? বাংলাদেশের 233টা ফরেন এনজিও আছে, 233, প্রত্যেকটাতে ল গ্র্যাজুয়েটদের কাজ করার সুযোগ আছে। এর বাইরে বাংলাদেশে অসংখ্য এনজিও আছে, ফর এক্সাম্পল ব্র্যাক, গ্রামীণ, ব্লাস্ট, বেলা, আইন ও সালিশ কেন্দ্র, অ্যাকশন এড, টিআইবি, অনেকগুলো আছে। এই সব জায়গায় কিন্তু লয়ারদের স্পেস আছে, ল ব্যাকগ্রাউন্ডের স্পেস আছে। আর জাতিসংঘের যে এজেন্সিগুলো আছে, ইউনিসেফ, হ্যাঁ, শরণার্থী বিষয়ক হাই কমিশনার কক্সবাজার, ইউএনডিপি, WTO, অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, ILO, লেবার অর্গানাইজেশন, অ্যামনেস্টি, সেভ দ্য চিলড্রেন, অর্থাৎ জাতিসংঘের যত স্পেশালাইজড এজেন্সি আছে, বাংলাদেশে যারা যাদের অফিস আছে, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ফ্রম দ্য ল ব্যাকগ্রাউন্ড টু ওয়ার্ক উইথ দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, রাইট? সো এটা কোনো শেষ নাই। সো I guess we will go through the article, and if possible I will share the soft copy as well. So maybe in our next class we will try to know what is law and how the law functions. Okay. Thank you very much, and see you in the next class. একটা খাতার মধ্যে এই বলে তালিম, রাইট? 1 থেকে 25, 26 থেকে 50, 51 থেকে 75, 76 থেকে 100, 101 থেকে 125 উভয় পেজ করে এই যার রোল নাম্বার যে তালির ভিতরে ঢুকবে সেখানে রোল নাম্বারটা দিয়ে দিবা ফর অ্যাটেন্ডেন্স অফ দিস ক্লাস। So I didn't take time to take all of your names, make it sure and submit. Do not provide attendance
of those students who have missed the class. You are identified. Thank you very much. See you again. attendance